আমাদের যেই রুলস মেনে কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওকে শোনা। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে দেওয়া আছে 29 CFR পার্ট 1910। তাহলে 1910 আমরা বলেছি জেনারেল ইন্ডাস্ট্রি কোড, আর 29 হচ্ছে টাইটেল, CFR হচ্ছে কোড অফ ফেডারেল রেগুলেশন, আর পার্ট হচ্ছে 1910। তাহলে আমাদের যেই ওশার বুক আছে সেই বুকে আমরা চাইলে এই কোডে গেলে আমরা এই মেশিন গার্ডেনিং এর ডিটেলস সম্পর্কে জানতে পারবো। সো ওশার ফুল ফর্ম কি বলছি, কারো মনে আছে? জি ভাইয়া, জি বলেন। ন্যাশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, সো দেখেন ওনার মনে আছে, উনি ক্লাস করছে। অনেককে জিজ্ঞেস করলে অনেকে হয়তো ভুলে যাবেন। সো এটা আসলে ভুলে গেলে আসলে হবে না আর কি। ভুলে গেলে আপনি মনে করেন যে এই যে কষ্ট করে অনলাইনে জয়েন করতেছেন, এই জয়েন করাটাই বৃথা হয়ে যাবে আর কি। আচ্ছা, তো আমরা যাই এখানে 29 দেখেন CFR পার্ট 1910 সাব পার্ট হচ্ছে ও, এরপরে সাব পার্ট আছে আই। তো এখানে এই এই ওতে আমরা ডেফিনিশন কি সেখানে দেওয়া আছে, জেনারেল রিকোয়ারমেন্ট কি সেগুলো দেওয়া আছে, উড ওয়ার্কিং মেশিনারি কাঠের যে মেশিনারি ইউজ করে সেটা সম্পর্কে বলা আছে, অ্যাব্রেসিভ হুইল মেশিনারি, তারপরে মিলস এন্ড ক্লিন্ডার্স আর রাবার এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রির জন্য যে মেশিনারি, মেকানিক্যাল পাওয়ার প্রেস মেশিনারি, ফগিং মেশিন, তারপরে মেকানিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যাপারেটস যেগুলো সেগুলো দেওয়া আছে। দেন হচ্ছে 29 CFR 1910.147, যেটা এখানে আমরা দেখতেছি কন্ট্রোল অফ হ্যাজার্ডিয়াস এনার্জি, যেটা হচ্ছে লক আউট ট্যাগ আউট দেওয়া আছে। এরপরে হ্যান্ড অ্যান্ড পাওয়ার টুলস এর ক্ষেত্রে দেওয়া আছে কি 19, যেটা আছে 1926.30 জেনারেল রিকোয়ারমেন্ট। এরপরে অ্যাব্রেসিভ হুইল টুলস এরকম দেওয়া আছে। আবার মেকানিক্যাল যে কনভেয়ার বেল্ট এর গুলা কথা বলি সেটা হচ্ছে 29 CFR 1926.555, যেটা সেটা হচ্ছে কনভেয়ার বেল্টের জন্য। এছাড়াও আমরা সোর্সেস অফ এডিশনাল ইনফরমেশন, আরো কিছু সোর্সেস এই আমরা নিয়ে আমাদের এই যে মেশিন গার্ডেনিং এর কথা বলি সেই গার্ডেনিং গুলোতে আমরা প্রয়োগ করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। সেগুলো আবার কি কি, যেমন ওশা যে ইয়াটা আছে ইনস্ট্রাকশন CPL 300002, যেটা ন্যাশনাল ইমপ্রেসিস প্রোগ্রাম অফ অ্যাম্বিটিউশনস, সেটা ফলো করতে পারি। ওশা পাবলিকেশন 3067, সেই প্রকাশনাগুলা, কনসেপ্ট গুলা, টেকনিক গুলা মেশিন সেফ গার্ডেনিং এর সম্পর্কে আমরা সেই সোর্স গুলা কাজে লাগাতে পারি। ওয়েবসাইটও দেওয়া আছে এখানে। ওশা মেশিন গার্ডেনিং টুলস, সেখানে যেতে পারি। লক আউট ট্যাগ আউট যে ইন্টারেক্টিভ ট্রেনিং প্রোগ্রাম সেটা দেখতে পারি, নিওসেটটা দেখতে পারি। ওশা ইনস্ট্রাকশন STD যেটা আছে সেটা দেখতে পারি। এরপরে ANSI যেটা আছে সেটাও আমরা দেখতে পারি, সেফটি রিকোয়ারমেন্ট ফর মেশিন এন্ড মেকানিক্যাল পাওয়ার প্রেসের ক্ষেত্রে সেগুলো দেখতে পারি। এখন আসেন দা এমপ্লয়িজ ইজ ফলোইং। হ্যাঁ, সো এখানে কিছু এমপ্লয়িজ এর কিছু গাইডলাইন রয়েছে, তারা আসলে কি করতে পারবে, তারা কি করবে। তো তারা হচ্ছে একজন নিয়োগকর্তা যারা থাকে তারা কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিতে হবে। তার ভিতরে হচ্ছে ধরেন সকল প্রকার হ্যাজার্ড, মেশিন মেকানিক্যাল যে হ্যাজার্ড গুলা সেই হ্যাজার্ড গুলা সম্পর্কে জানাতে হবে, এবং এক এক মেশিনের যে কি কি, এক এক মেশিনে এক এক রকমের হ্যাজার্ড থাকতে পারে সেগুলো স্পেসিফিক হ্যাজার্ড সম্পর্কে জানতে হবে। এরপর হচ্ছে মেশিন অপারেটিং প্রসিডিওর সম্পর্কে জানতে হবে, লক আউট ট্যাগ আউট সম্পর্কে জানতে হবে, কিভাবে নিরাপদে কাজ করে সেই জিনিসগুলো কর্মচারীদেরকে অবশ্যই তারা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা মেশিনের সেফ গার্ড কেন ইউজ করি, সুরক্ষাগুলো কেন ইউজ করি, এর উদ্দেশ্যগুলো কি এবং কিভাবে ব্যবহার করে সেই জিনিসগুলো জানাতে হবে। এছাড়া হচ্ছে সকল ধরনের যত রকম সুরক্ষাজনিত বা সেফটি জনিত যত রকম কার্যপ্রণালী আছে বা কোনো মেশিন দেখেছে নষ্ট আছে সেটা কিভাবে সলিউশন করা যায়, কিভাবে রিপোর্ট করা যায়, কিভাবে নিরাপদ কন্ডিশনে করা যায়। কোনো জায়গায় দেখা গেছে কোনো একটা মেশিনে গার্ড মিসিং থাকতে পারে, ড্যামেজ থাকতে পারে,
অথবা নিরাপদভাবে অপারেটিং করতেছে না, সুপারভাইজার দ্বারা মনিটরিং হচ্ছে না, তাহলে এই জিনিসগুলো অবশ্যই কিভাবে রিপোর্ট করে সেটা কর্মচারীদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এখন আসেন আন্ডার দ্য ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্ট, যেটা হচ্ছে ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুসারে হচ্ছে 18 বছরের কম বয়সী কোনো লোক দিয়ে আমরা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ মেশিনে কাজ করাতে পারবো না। তার মানে সেখানে একজন অপারেটর হইতে গেলে 18 বছরের উপরে লাগবে। তো নর্মালি আমরা এখন অনেক জায়গায় আমরা ব্যান্ড স ইউজ করি, সার্কুলার স ইউজ করি, গুলটিনিন ইউজ করি, শেয়ারিং ইউজ করি, শেয়ারিং মেশিন, এরপরে পাঞ্চিং মেশিন, শেয়ারিং মেশিন, এরকম অনেক কিছু ইউজ করি যেটা হচ্ছে 18 বছরের নিচে কাউকে দিয়ে আমরা ইউজ করতে পারবো না। এরপর হচ্ছে মিট প্যাকেজিং, মানে মাংস কাটিং করে অনেক, মিট প্রসেসিং এগুলা, তারপর সার্টেন পাওয়ার ড্রাইভেন মেশিন, পেপার প্রোডাক্ট মেশিন, উড ওয়ার্কিং মেশিন, মেটাল ফর্মিং মেশিন এন্ড মিট যে সাইলার গুলো আছে, মাংস কাটার জন্য অনেক মেশিন ইউজ হয়, ধাতু কাটার জন্য ইউজ হয়। তো এই মেশিন গুলো আমরা 18 বছরের নিচে লোক দিয়ে অপারেটিং করতে পারবো না, সেটা অ্যাক্টে বলা আছে। ক্রাইটেরিয়া অফ মেশিন সেফ গার্ডেনিং, ক্রাইটেরিয়া গুলা কি হতে পারে? ক্রাইটেরিয়া হচ্ছে আমরা মেশিন যারা পরিচালনা করবে, যারা কর্মচারী, তারা যাতে করে হ্যাজার্ডের সংস্পর্শে না আসতে পারে সেটাকে আমরা প্রতিরোধ করতে হবে, এবং অ্যাভয়েড ক্রিয়েটিং এডিশনাল হ্যাজার্ড, যাতে করে সেখান থেকে অতিরিক্ত কোনো হ্যাজার্ড ক্রিয়েট না হয় সেটাকে আমরা প্রিভেন্ট করতে হবে। আমরা ইজ সিকিউর, টেম্পার রেজিস্ট্যান্স এন্ড রিউয়েবল, আমরা নিরাপদ এবং প্রতিরোধ এবং যে কাজটা টেকসই ভাবে করা যায় এরকম ব্যবস্থা করা। অ্যাভয়েড ইন্টারফেয়ারিং উইথ নর্মাল অপারেশন অফ দ্য মেশিন, আমরা মেশিনের স্বাভাবিক যে কার্যক্রম থাকবে সেটা যাতে সঠিকভাবে থাকে, কিন্তু অনেক সময় আমরা স্বাভাবিক কার্যক্রমের চেয়ে বেশি, অনেক সময় অনেক বেশি আরপিএম এ মেশিন চালায়, অনেক স্পিডে চালায়, যে সেফটি গাইডলাইন সেটা মেনটেন করে না, এগুলা কোনোভাবে করা যাবে না। অ্যালোস ফর সেফ লুব্রিকেশন এর মেইনটেনেন্স, কোন মেশিনে দেখা গেছে লুব্রিকেশন দিতে হয়, সেই লুব্রিকেশন গুলা দিতে হবে, রক্ষণাবেক্ষণের দরকার হয় সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এবার আসেন মেকানিক্যাল পাওয়ার প্রেস সেফ গার্ডনিং মেশিন বাই ক্লাস টাইপ। তো এখানে প্রেসের কিছু সুরক্ষা দিতে হয় আমাদেরকে সেফ গার্ডনিং এর ক্ষেত্রে। তো এখানে দেওয়া আছে ফুল রেগুলেশন ক্লাচ আর হচ্ছে পার্ট রেগুলেশন ক্লাচ। আমরা কিছু আছে আমরা এখানে সেফ গার্ড হিসাবে পয়েন্ট অফ অপারেশন গার্ড দিতে পারি, ফুল ব্যাক সিস্টেম ইউজ করতে পারি, রেজিস্ট্যান্স সিস্টেম ইউজ করতে পারি, টাইপ এ গেট সিস্টেম, টু হ্যান্ড ট্রিপ জাতীয় আমরা সেফ গার্ড ইউজ করতে পারি। আর পার্ট রেগুলেশন ক্লাসে পয়েন্ট অফ অপারেশন গার্ড, তারপরে ফুল ব্যাক, রেজিস্ট্যান্স, টাইপ এ গেট, টাইপ বি গেট, টু হ্যান্ড কন্ট্রোল, এরপর হচ্ছে প্রেজেন্স সেন্সিং ডিভাইস। অনেক সময় আপনারা দেখবেন অনেক ডিভাইস আছে সেন্সর ভিত্তিক, অনেক সময় তার গেট না লাগলে সে কিন্তু কি হয় না, সে ওপেন হয় না। আমরা যদি লিফটের কথাই বলি, দেখবেন লিফটের দুই দরজার মাঝখানে যদি কোনো কিছু পড়ে যায় তখন কিন্তু সে সেন্সরে ধরা পড়ে, যার কারণে সেটা কিন্তু ক্লোজ হয় না। তো এরকম অনেক মেশিনারি চলে আসছে যেগুলো হচ্ছে এরকম সেন্সিং টাইপের, যেগুলো হচ্ছে আমাদের পার্ট রেগুলেশন ক্লাস হিসাবে আমরা করি। হোয়ার মিশিয়ে মেকানিক্যাল হ্যাজার্ড অফ, কোন জায়গায় আসলে মেকানিক্যাল হ্যাজার্ড গুলা সৃষ্টি হয়? নর্মালি হচ্ছে আমরা যদি বলি মেশিন, যত রকম মেশিন আছে মেশিন থেকে মেকানিক্যাল হ্যাজার্ডের সৃষ্টি হয় বা ঘটে থাকে, বিপজ্জনক অবস্থা ঘটে থাকে। যেমন পয়েন্ট অফ অপারেশন কাজ করতেছে, অথবা অল পার্টস অফ দ্য মেশিন হুইচ মুভ সাচ অ্যাজ, কিছু মেশিন আছে যেগুলো হচ্ছে চলমান, যেমন হচ্ছে কি ফ্লাই হুইল, পুলি, বেল্ট, কাপলিং, চেইন, ক্রেক্স, এরপর হচ্ছে ক্র্যাঙ্ক, গিয়ার, ইটিসি এগুলা। আবার কিছু আছে ফিড মেকানিজমস এন্ড অক্সিলারি পার্ট অফ দ্য মেশিন, কিছু আছে ফিড মেকানিজম প্রক্রিয়া চলে বা কোনো মেশিনের সহায়ক হিসেবে অক্সিলারি পার্ট হিসেবে চলে। অথবা ইন রানিং নিপ পয়েন্ট, একটা মেশিন চলতেছে চলতেছে তার কোনো নিপ পয়েন্টে গিয়ে আমাদের কোনো হাতের সংযোগ হলো, তাহলে সেখান থেকে আমরা এই মেকানিক্যাল হ্যাজার্ডের বিপদ ঘটতে পারে। রোটেটিং পার্ট, ঘূর্ণায়মান মেশিনের পার্ট গুলা থেকে আমাদের এই মেকানিক্যাল এর বিপদ ঘটতে পারে। যেমন আমরা বিভিন্ন রকম রোটেটিং পার্টস ইউজ হয়, যেমন কি এখানে বলছে রোটেটিং হুইল বা স্পোক, প্রজেক্টিং বার, হেল্পেজ, বলছে এই ঘূর্ণায়মান চাকার মতো যেগুলা, এইগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় কি হতে পারি, এগুলোর সাথে আমাদের শরীরের যে কোনো কিছু লুজ ম্যাটেরিয়ালস পেঁচে যেতে পারে, জামা কাপড় পেঁচে যেতে পারে, চুল পেঁচে যেতে পারে, কোনোভাবে হতে পারে। রোটেটিং শেপ বাই পুলি, তো এটা রোটেট করতেছে, তো স্ক্রু সেট করার ক্ষেত্রে ঘূর্ণায়মান শেপ পুলির মাধ্যমে, তাহলে এখান থেকে আমার কি হতে পারে,
যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এরপর হচ্ছে কি রোটেটিং কাপলিং, প্রজেক্টিং বোল্ট হেড। আমরা অনেক সময় রোটেটিং পার্টের সাথে বোল্ট হেডের সাথে অনেক সময় এই ঘূর্ণায়মান কাপলিং এর সাথে আমরা যে কোনো ধরনের মেকানিক্যাল হ্যাজার্ডের ঘটনা ঘটতে পারে। আমরা ওখানে নিপ পয়েন্ট বলেছি। নিপ পয়েন্ট বলতে বোঝায় এই যে দেখেন এই যে একটা বেল্ট এবং একটা আদর্য পুলি, এইটা যখন ঘূর্ণায়মান হয় এই যে এই পয়েন্ট গুলাকে নিপ পয়েন্ট বলে। আমরা যদি সাইকেল বা রিক্সার কথা চিন্তা করি আগে, তো এই যে চেইনের যে ইয়াটা যে গিয়ারটা বা পুলিটা যেটা বলি, এখানে দেখেন দাঁত যুক্ত আছে, তাইলে এই পয়েন্ট গুলা নিপ পয়েন্ট। এখানে যদি কোনো কিছু পরে আমার হাত পড়লে হাত কি হয়ে যাবে, ট্যাপিং হয়ে যাবে বা কেটে যাবে। এরপরে গিয়ার যে ইয়াগুলা, এই গুলাতে পড়লে আমার হাতটা ট্যাপিং হবে, হাতটা ট্যাপ খেয়ে যাবে, এরকম এগুলাকে বলি আমরা নিপ পয়েন্ট। তো এরকম মেশিনে এর পয়েন্ট গুলা থাকে। তো আমরা মেকানিক্যাল হ্যাজার্ড বলতে কি বুঝি, আসলে মেকানিক্যাল হ্যাজার্ড এর কি কি হতে পারে। তো আমরা এখানে কাটিং হতে পারে কোনো মেশিনের সাথে, শেয়ারিং হতে পারে। শেয়ারিং বলতে বোঝাই আপনার দেখা গেছে উপর থেকে একটা ফোর্স কাজ করে আবার নিচে একটা ফোর্স ফিক্স থাকে, দুইটা ফোর্সের কাজের মাধ্যমে শেয়ারিং হচ্ছে। এরপর হচ্ছে আমাদের যে স্টার্ভিং এন্ড হচ্ছে ফ্র্যাকচারিং, অনেক সময় আমাদের হাত বা কোনো কিছু কেটে যেতে পারে বা ছিদ্র হয়ে যেতে পারে। ইম্প্যাক্ট, সরাসরি কোনো কিছু আমাদের শরীরে আঘাতপ্রাপ্ত করতে পারে, যেমন এই যে দেখতেছি একটা রোবোটিক্স, সে কি করতেছে সরাসরি শরীরে আঘাত করতেছে, দ্যাটস কল্ড ইম্প্যাক্ট। এরপর হচ্ছে আমরা যদি বলি ইন্টারলাইনমেন্ট, কোন মেশিনের সাথে লুজ ম্যাটেরিয়াল পেঁচিয়ে যেতে পারে। ফ্রিকশন এন্ড অ্যাব্রেশন, অনেক সময় ঘর্ষণ এবং ক্ষয় হতে পারে, মেশিনে কোনো ক্রাশিং ক্রাশিং হতে পারে। এরপর হচ্ছে প্রজেক্টিলাইজ এন্ড এনার্জি রিয়েলাইজ, অনেক সময় অনেক জায়গা থেকে এনার্জি রিলিজ হয় যেটা হচ্ছে আমাদের ক্ষতি করতে পারে। তো নর্মালি কাটিং হয় এরকম কি কি মেশিন আমরা নর্মালি ইউজ করি, তো আমরা এখানে দেখতেছি আমরা সার্কুলার স যেগুলো এগুলো ইউজ করি, মিলিং মেশিনের ক্ষেত্রে হতে পারে, ব্যান্ড স এর ক্ষেত্রে হতে পারে, এরপর হচ্ছে অ্যাঙ্গেল গ্রাইন্ডারের ক্ষেত্রে হতে পারে। তো এখানে কাটিং এর ক্ষেত্রে আমরা দেখি অ্যাঙ্গেল গ্রাইন্ডার কোনগুলা, মিলিং মেশিন কি রকম, সার্কুলার স কি রকম, ব্যান্ড স কি রকম, এগুলা থেকে আমাদের কাটিং হতে পারে। শেয়ারিং যেটা বললাম, দেখেন একটা গাড়ির যদি স্টিয়ারিং এর কথা বলি, গাড়ি কিন্তু একবার ডানে একবার বামে স্টিয়ারিং ঘুরায়, সে কিন্তু একেবারে ডানেও না একেবারে বামেও না, তার মানে কি দুইটা ফোর্স কাজ করে, একটা ডান একটা বাম। তো এই যে হুইলের ভিতরে যদি আমাদের হাত প্রবেশ করে তখন কিন্তু আমরা হাতে ইনজুরি হয়ে যেতে পারি। এরপরে একটা ফোর্স দেখা গেছে উপর থেকে কাজ করে, আরেকটা ফোর্স দেখা গেছে নিচে আমার আছে, তাইলে কি একটা ফোর্স ফিক্সড আছে আরেকটা ফোর্স কাজ করতেছে, তো শেয়ারিং ফোর্স কাজ করতেছে। তো এরকম মেটাল প্লানিং মেশিন গুলা বা হচ্ছে পাওয়ার প্রেস মেশিন গুলা, সেগুলাকে আমরা শেয়ারিং, সেখানে শেয়ারিং হ্যাজার্ডের সৃষ্টি হতে পারে। এরপর যেটা বললাম আমাদের কেটে যেতে পারে বা হচ্ছে আমাদের হাত কেটে যেতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে কিসের মাধ্যমে। তো কিছু ফ্লাইং অবজেক্ট থাকে, কোনো ঘূর্ণায়মান রোটিং বা উড়ন্ত বস্তু থাকে। এরপরে ম্যাটেরিয়াল ইনজেক্টেড ফ্রম এ মেশিন, কিছু মেশিন থেকে কিছু বস্তু নিক্ষিপ্ত হয়। র্যাপিডলি মুভিং পার্ট অফ দ্য মেশিনারি, অনেক সময় যন্ত্রপাতি চলমান অংশের সাথে আমাদের কি হতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে। তো এরকম মেশিন গুলো হতে পারে, এখান থেকে উড়ন্ত বস্তু যাচ্ছে, এরকম আমাদের হাতে ছিদ্র হতে পারে, এরকম ড্রিল বিট দিয়ে আমাদের হাত ছিদ্র হয়ে যেতে পারে। এরপরে এরকম যে সেলাই মেশিনের কথা বলি, সেরকম যে এই সেলাই মেশিন এগুলোর মাধ্যমেও আমাদের হাত ছিদ্র হতে পারে বা কেটে যেতে পারে। ইম্প্যাক্ট বলতে বোঝাচ্ছে এখানে দুইটা জিনিস, দুইটাই ইম্প্যাক্ট বলতেছে। ইম্প্যাক্ট বলতে বোঝায় অবজেক্ট হুইচ স্ট্রেক দ্য হিউম্যান বডি, রোটেটিং আর্ম আর দ্য রোবট। তো অনেক সময় ঘূর্ণায়মান বস্তু যেটা হচ্ছে আমাদেরকে এসে সরাসরি আঘাত করে, আঘাত করার ফলে সেখানে ইম্প্যাক্ট হয়। এরপরে এছাড়াও প্ল্যানিং মেশিন আছে, আমরা দেখি এই যে এখানে একটা প্ল্যানিং মেশিন এইকে আঘাতপ্রাপ্ত করলো, তাহলে এটাও আমাদের জন্য কি ইম্প্যাক্ট হচ্ছে। ইন্টারলাইনমেন্ট যেটা হচ্ছে জড়িয়ে যাওয়া বা পেঁচিয়ে যাওয়া। তো এরকম ঘূর্ণায়মান অনেক অংশ থাকে যেটার সাথে আমাদের অনেক সময় জামা লুজ ম্যাটেরিয়ালস অথবা আমাদের হাতের যদি আমরা শার্ট পরি সেই কপ না লাগাই, অনেক সময় চুল বড় থাকে, অনেক সময় মেয়েদের জামা থাকে লুজ, অনেক সময় ছেলেদের পাঞ্জাবি থাকে। তো এই জন্য মেশিনে যারা অপারেটিং করে দেখবেন তাদের ফুল বডি একটা অ্যাপ্রন থাকে, অ্যাপ্রনের ভিতরে যত লুজ রকম ইয়া থাকে সবগুলো ইয়া করা থাকে। অনেক সময় আমরা ছেলেরা কি করি, ব্যাস লাইট পরি বা গড়ি পরি,
যে ঝুলে ঝুলে পড়ে যায়, এরকম লুজ এগুলো পড়লে এগুলোর মাধ্যমে আমরা এরকম ঘূর্ণায়মান অংশের সাথে আমরা কি হতে পারি, একটু পেঁচিয়ে যেতে পারি। সেখানে অলরেডি বলছে ওই যে লুজ ক্লথিং, লং হেয়ার, ক্লিনিং র্যাগস, জুয়েলারি এক্সেট্রা। ফ্রিকশন এন্ড অ্যাব্রেশন, যেটা হচ্ছে আমরা গ্রাইন্ডিং হুইল থেকে আমরা ঘর্ষণের ফলে আমাদের শরীরে যদি কোনো পাশে ইয়া লাগে তাহলে কিন্তু আমাদের সেটা ক্ষয় হয়ে যাবে। এছাড়া বলছে দা বোল্ট অফ দা বেল্ট স্যান্ডিং মেশিন, অনেক সময় আমরা বেল্টের সাথে স্যান্ডিং মেশিনের সাথে আমাদের এরকম ঘূর্ণায়মান হয়, ঘূর্ণায়মান হলে সেখান থেকে আমাদের এরকম ফ্রিকশন এবং অ্যাব্রেশনের ফলে আমরা মেকানিক্যাল হ্যাজার্ডের সৃষ্টি হতে পারে। ক্রাশিং বলতে বোঝাচ্ছে এই ইম্প্যাক্টের মতোই, বাট সেটার একটা অবজেক্ট থাকবে, ফিক্সড অবজেক্ট থাকবে। যেমন ক্রাশিং অকার্স when a part of the body catch between a fixed and moving part of the machine। বলছে আমার কোন শরীরের অংশ দেখা গেছে কোন একটা, যদি আমরা বলি অনেক সময় বিভিন্ন ট্রাক বা গাড়ি পিছনে যায়, পিছনে যেতে গিয়ে একটা দেওয়াল আছে, এখন পিছনে যেতে যেতে পিছনে দেওয়াল আছে, আপনি দেওয়ালে ঠেকে গেলেন, আপনাকে গাড়িটা চাপা দিল, দ্যাটস কল্ড ক্রাশিং। এছাড়া বিটুইন টু মুভিং পার্ট, অনেক সময় দুইটা মুভিং পার্টের ভিতরে আপনি আটকা পড়লেন, দুই সাইড থেকে আপনি ফিক্সড আপনি পড়ে গেলেন, সেটা ক্রাশিং। বিটুইন মুভিং পার্ট এন্ড ফিক্সড স্ট্রাকচার, বলছে মুভিং পার্ট যাচ্ছে এবং ফিক্সড স্ট্রাকচারের সাথে আপনি চাপা পড়লেন। যেমন এই যে এখানে একটা দেওয়াল আছে, এখানে এই তাকে কি করলো, আঘাত করলো, এই যে এখানে একটা ইয়ে আছে, এখানে উপর থেকে চাপা পড়লো, এই যে এরকম বিভিন্ন সিজার লিফট থাকে, লিফটের এই যে এই শেপটার মাঝখানে পড়লে সেটা ক্রাশ হবে। এই যে এই লোডটা যদি নিচে পড়ে যায়, এখানে যদি আপনি ইয়ে হন তাহলে সেটা ক্রাশিং হবে। টাইপস অফ সেফগার্ড, তাহলে আমরা কি ধরনের সেফগার্ড ইউজ করতে পারি, আমরা কিছু গার্ড ইউজ করতে পারি, কিছু ডিভাইস ইউজ করতে পারি, কিছু লোকেশন অথবা ডিস্টেন্স আমরা ইউজ করতে পারি, পটেনশিয়াল ফিডিং এন্ড ইনজেকশন মেথড ইউজ করতে পারি। এছাড়া হচ্ছে ম্যাসেলেনিয়াস, বিবিধ বা অবশিষ্ট কিছু জিনিস থাকে যেগুলা আমরা ইউজ করতে পারি। সো গার্ডের ভিতরে কিছু প্রকারভেদ আছে, যেমন ফিক্স গার্ড আছে, ইন্টারলক গার্ড আছে, অ্যাডজাস্টেবল গার্ড আছে, সেফ অ্যাডজাস্টিং গার্ড আছে। তো এইরকম এই যে দেখেন এখানে ঘূর্ণায়মান তার চারো সাইডে একটা গার্ড দিয়ে দিল। গার্ড মাস্ট বি ইন পজিশন বিফোর স্টার্টিং, বলছে আপনি কোন মেশিন স্টার্টের আগে এটাকে পজিশনিং করে নিতে হবে। সো ফিক্স গার্ড, এই যে এরকম যদি আমরা কোনো মেশিনকে আইসোলেট করে ফেলি, ফিক্সড গার্ডিং করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের ফিক্সড গার্ড। ইন্টারলকিং গার্ড, এই যে আমাদের এরকম ইন্টারলকিং গার্ড থাকবে, বাট এটার সাথে একটা ইমার্জেন্সি স্টপ বাটন থাকে, কোনো ইমার্জেন্সি অবস্থায় আমরা গার্ড থাকলে আমরা মেশিনের সুরক্ষার জন্য আমরা এই স্টপ বাটনে ক্লিক করতে পারি। সো এটা হচ্ছে একটা ইন্টারলকিং মেকানিজম। ভাই এই ইন্টারলক গার্ড যেটা আছে এটা কি মেশিন? কোনটা? এই যে এটা এটা এখন বিভিন্ন মেশিনে আপনি ইউজ করতে পারেন, এটা দেখা গেছে কোন একটা রোটেটিং মেশিন হতে পারে। সো এটা বিভিন্ন টাইপের মেশিনের আপনি ইয়া করতে পারেন। হ্যাঁ, জি জি ঠিক আছে। আপনি যখন কোনো মেশিন কিনবেন এখন অত্যাধুনিক ভাবে, সেখানে দেখবেন একটা মেশিনের ক্যাটালগ দেওয়া থাকে এবং সেফটি ফ্যাক্টর গুলো দেওয়া থাকে, এবং কোন জায়গায় কোন গার্ড, কিছু জায়গায় আছে আপনি গার্ড থাকে না, সেখানে আপনি অ্যাডজাস্টেবল গার্ড ইউজ করতে হবে। আবার কিছু জায়গায় আপনি কাটার আছে, যেমন আমরা যদি নর্মাল কাটা গ্রাইন্ডিং মেশিনের কথা বলি, দেখবেন গ্রাইন্ডিং মেশিনের একটা কিন্তু গার্ড আছে সাইডে। তো এই গার্ডটা অনেক সময় অনেক এমপ্লয়ি দেয় না বা ওয়ার্কার দেয় না, এখন আমি আপনি হয়তো সেফটি সম্পর্কে জানি, এই গার্ডটাও দিতে হবে। তো এই গার্ড গুলা অবশ্যই ইউজ করতে হবে। এই যে অ্যাডজাস্টেবল গার্ডের কথা বললাম, এই যে এখানে অ্যাডজাস্ট করে গার্ড গুলাকে রোটেটিং পার্ট অ্যাডজাস্ট করে নিতে হয়, এই যে এখানে অ্যাডজাস্ট করে গার্ড গুলাকে ইউজ করতে হয়। ফটো ইলেকট্রিক সেন্সর যেটার কথা বললাম, এখন অত্যাধুনিক প্রযুক্তি, যেটা হচ্ছে লেজারের মাধ্যমে একটা টার্গেট পয়েন্ট সেফ সিলেক্ট করা থাকে, সেখান থেকে একটা রিফ্লেকশন হয়, রিফ্লেকটিভ আলো আবার রিসিভিং হয়, সেখানে আপনার যদি কোনো কিছু বন্ধ থাকে তাহলে সেখানে মেশিন চালু হয় না। আপনারা দেখবেন বিভিন্ন সেন্সর, একটা সুতাও লাগিয়ে থাকলে সেখানে চালু হচ্ছে না, সেটাকে সরিয়ে দেওয়া লাগতেছে। আবার কিছু গার্ড আছে সেগুলো সঠিকভাবে না লাগলে সেখানে মেশিন স্টার্ট হচ্ছে না, সেটাকে আবার আমাকে ইয়ে করতে হয়। এরপর সেফটি ট্রিপ ওয়্যার কেবল থাকে কিছু কিছু মেশিনারিতে। সো সেখানে হচ্ছে আপনি ইমার্জেন্সি ভাবে যদি বন্ধ না করতে পারেন, তখন এখানে দেখেন একটা কেবল আছে, এই কেবলটার মাধ্যমে আপনি চাইলে ওই মেশিনটাকে বন্ধ করতে পারেন। সো এই জিনিসগুলো হচ্ছে একটা ট্রিপ ওয়্যার কেবল।
যেটা হচ্ছে অপারেটর মাস্ট বি অ্যাবল টু রিচ দ্য কেবল টু স্টপ দ্য মেশিন। কখনো যদি মেশিনটাকে অফ করা লাগে তখন আপনার অপারেটর অবশ্যই এই কেবলটার কাছে যাবে এবং সেটাকে টান দিয়ে ট্রিপিং করে ফেলবে, যার ফলে সেখানে সেফটি ট্রিপ ওয়্যার ডিভাইসের মাধ্যমে মেশিনটা বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে ফুল ব্যাক, যে সিস্টেম গুলা দেখেন এখানে একটা মেশিনে কাজ করতেছে, এখানে একটা মেশিনে, এখানে একটা মেশিনে কাজ করতেছে, বাট তার পিছনে একটা ফুল ব্যাক একটা ল্যানিয়ার্ডের মাধ্যমে দেওয়া আছে। তার মানে এই ল্যানিয়ার্ডটা এতটুকু দূরত্ব বা এতটুকু লেন্থ যে এখানে কাজ করতে গেলে যে হ্যাজার্ডিয়াস এরিয়া বা হ্যাজার্ড আছে সেখানে আপনার হাতটা যাওয়ার সময় আপনাকে পিছন থেকে টান দিবে বা আপনাকে মনে করিয়ে দিবে যে সামনে আপনার জন্য বিপদ আছে। সো এটা হচ্ছে ফুল ব্যাক সিস্টেম। এরপর হচ্ছে যে রেস্ট্রেইনড ডিভাইস, সিমিলার একটা প্রসেস। দেখেন এই যে মেশিনে কাজ করতেছে তার একটা ডিভাইস দেওয়া আছে, এই ডিভাইস নির্দিষ্ট একটা ল্যানিয়ার বা লেন্থে দেওয়া থাকে, যেই লেন্থে আপনি চাইলে ভিতরের দিকে হাত নিতে পারবেন না। তার মানে এইটা যখন আপনি হাত নিতে যান আপনাকে স্মরণ করে দেয় বা আপনাকে নিরাপদে রাখে, যাতে করে আপনার হাতটা হ্যাজার্ডের সাথে সংমিশ্রণে গিয়ে কোনো একটা বিপজ্জনক মুহূর্ত তৈরি না করে। তো এগুলো নর্মালি অপারেটরদের হাতে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে একটা জায়গায় সংযুক্ত করা থাকে এবং সেখানে স্ট্র্যাপ দেওয়া থাকে। আর বলছে অপারেটর মাস্ট বি অ্যাডজাস্টেড টু লেট দ্য অপারেটর হ্যান্ড ট্রাভেল উইথিন দ্য যে প্রি ডিটারমাইন্ড সেফ এরিয়া। বলছে নিরাপদ এরিয়ার মধ্যে যাতে তার হাতটা চলাচল করতে পারে এরকম জায়গায় অপারেটর সেটাকে সেট করে নিবে। এরপর হচ্ছে হ্যান্ড ফিডিং টুলস আর ওপেন নেসার ইফ দ্য অপারেশন ইনভলভস প্লেসিং ম্যাটেরিয়াল ইনটু দা ডেঞ্জার এরিয়া। বলছে অপারেটর যিনি থাকবেন তিনি অবশ্যই এই বিপজ্জনক যে এরিয়াগুলো আছে সেগুলা কোন জায়গায় সেইগুলা যাতে হাতটা সরাসরি না যায়, হাতটা যাতে সেখানে কোনোভাবে এটার সংস্পর্শে না আসে, সেই জন্য এই যে রেজিস্ট্যান্ট ডিভাইস সেটা ইউজ করে থাকে। টু হ্যান্ড কন্ট্রোল ডিভাইস যেটা, এটা অলরেডি আমরা সবাই জানি, আমাদের মেশিনেতে এখন অন অফ সুইচটা একসাথে থাকে। সো কোনো কারণে যদি আপনি অন করার পরে কোনো ত্রুটি বা কোনো হ্যাজার্ডিয়াস কোনো কিছু দেখা যায় সাথে সাথে আপনি স্টপ করে ফেলতে পারবেন। সো এখানে দেখেন এই যে দেওয়া আছে একটা অন একটা অফ, এই যে এখানে লালটা সবসময় আমরা অফ করি আর গ্রিন দিয়ে আমরা চালু করি, নর্মালি যে কোনো মেশিনের কালারিং এর ক্ষেত্রে এই দুইটা সিস্টেম থাকে। এরপর যেটা বললাম গেটের কথা, সো এইরকম ওই যে আমরা দেখি গেট ওপেন। আচ্ছা একটু লাইনে থাকেন। আচ্ছা, তো এখানে হচ্ছে গেটের কথা বললো। তো গেট দুই ধরনের দেখেন, একটা হচ্ছে গেট ওপেন আর একটা গেট ক্লোজ। তো যদি আপনার কোনো মেশিনে গেট ওপেন থাকে, সো এরকম যদি থাকে গেট ওপেন থাকে তাহলে কিন্তু আপনার মেশিনটা কিন্তু রান হবে না। সো এইটাই বলছে কোনো মেশিন দেখা গেছে অপারেটর যখন অপারেটিং করতে যায় তখন যদি এই গেটটা পুরোপুরি বন্ধ না হয় তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনার কি হয়, তখন বন্ধ না হলে মেশিন কিন্তু পুরোপুরি কাজ করবে না। তো মেশিন উইল নট ফাংশন, মেশিন তখন পুরো এইভাবে কাজ করবে না। এরপর হচ্ছে ডিস্টেন্স গার্ড। এরকম দেখা গেছে রোটেটিং কোনো রোবট বা কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো মেশিনারি যেটা রোটেট করবে সেটার জন্য একটা যে প্রিমিটার ফেন্সিং করে একটা গার্ড দিয়ে দেওয়া যাতে করে এখানে কেউ প্রবেশ না করতে পারে। এরপর হচ্ছে অটোমেটিক ফিডিং, যেটা অটোমেটিক একটা ফিডিং মেকানিজম থাকে, এটা অটোমেটিক্যালি হচ্ছে কোনো মেশিনের ত্রুটি হলে সেটা অটোমেটিক্যালি মেশিনটাকে বন্ধ করে দেয়। সো এই যে অটোমেটিক ফিডিং মেকানিজম এখানে দেওয়া আছে এবং ট্রান্সপারেন্ট ফিক্সড ইনক্লোজার গার্ড। সো এখান দিয়ে অটোমেটিক্যালি যখন কোনো কিছু যায় তখন এখান দিয়ে ট্রান্সপারেন্ট হওয়ার সময় যদি কোনো হ্যাজার্ডিয়াস কোনো কিছু হয় তখন সেই গার্ডটাকে ইনক্লোজ করে দেয় যাতে করে এটা থেকে কোনো ধরনের মেকানিক্যাল হ্যাজার্ডের সৃষ্টি না হয়।
সো এগুলো হচ্ছে কিছু হোল্ডিং এইডস, এগুলো হচ্ছে বিভিন্ন মেশিনে কাজ করার সময় অনেক সময় আমাদের এই জিনিসগুলো দিয়ে কাজ করতে হয়। এগুলা থেকে অনেক সময় আমরা কি হতে পারি, হ্যাজার্ডের সৃষ্টি হতে পারে। যেমন ফিলার উইথ দ্য কার্ভ হ্যান্ডেল টু হ্যান্ড ইউজেস, এইগুলোর ক্ষেত্রে অনেক সময় এগুলা দিয়ে আমরা যখন কাজ করি, কাজ করতে গিয়ে এই জিনিসগুলা কি হয়, এগুলা বিভিন্ন ক্ষেত্রে আমাদের হাতে চাপা বা ইয়ে হতে পারে, ডাক্ট হুইল ফিলার্স হতে পারে, এরপরে লাইট ওয়েট টুইজার, এরকম বিভিন্ন জিনিস থাকে যেগুলো দিয়ে আমরা কাজ করে থাকি। তো এইগুলা দিয়ে কাজ করার সময় অনেক সময় আমাদের হাত বা বিভিন্ন অংশ এটার সাথে কিন্তু আমাদের আঘাতপ্রাপ্ত হতে পারে। এরপর হচ্ছে ম্যাসেলিনিয়াস, যেটা এটা হচ্ছে দেখেন একটা লোক কি করতেছে, দূর থেকে সে দেখতেছে মেশিনের কি কি কাজ করতেছে। সেখানে কিন্তু আমাদের এই যে গার্ড দেওয়া আছে বা ইয়া দেওয়া আছে, তো এগুলা থেকে বিবিধ আকারের কোনো হ্যাজার্ডের সৃষ্টি হতেও পারে। বাট এই জিনিসগুলো কি, এটা হচ্ছে এক্সেপশনাল আর কি। বিভিন্ন মেশিনে দেখা গেছে আপনার গার্ড ইউজ করলেন, করার পরে ভিতরে আসলে কি করতেছে এই জিনিসগুলো অনেক সময় আমাদের বোঝা যায় না, যার কারণে এরকম ম্যাসেলিনিয়াসও কিছু থাকতে পারে। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের মেকানিক্যাল যে মেশিন গার্ডেনিং, এইটার একটা ইয়ে ছিল। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বা কারো যদি প্র্যাকটিক্যাল কোনো কিছু থাকে লাইফে, সেটাও হেল্প করতে পারেন শেয়ার করে আর কি। সো নর্মালি আমরা যদি আরেকটু বলি, আমাদের ওশার যে মেশিন গার্ডেনিং প্রিন্সিপালটা হচ্ছে আসলে আমরা যাতে করে মেকানিক্যাল হ্যাজার্ডের সাথে কেউ না কন্ট্যাক্ট করতে পারে সেজন্য আমরা প্রিভেন্ট করা, আমরা যে কোনো মেশিনে বি সিকিউরেট করা, কোনো কিছু থেকে মেশিন থেকে যাতে কোনো অবজেক্ট পড়ে না যায়, বা একটা মেশিনে কাজ করতেছে কিছু হ্যাজার্ড তো থাকে, সেখান থেকে যাতে অন্য কোনো নতুন হ্যাজার্ডের সৃষ্টি না হয়, এবং আমরা এটা সঠিক সময়ে আমাদের প্রিভেন্টিভ মেইনটেনেন্স করা, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের অবশ্যই করতে হবে। এরপরে আমরা বিভিন্ন যেটা বললাম ওই যে বিভিন্ন দেখা গেছে কাটিং এর ক্ষেত্রে ব্লেড থাকে, এরপরে পাঞ্চিং মেশিন থাকে, কাটিং টুলস থাকে, ড্রিলিং মেশিন থাকে, এগুলাতে যেই ধরনের গার্ড ইউজ করা দরকার সেগুলো অবশ্যই ইউজ করতে হবে। এছাড়া আমরা বললাম কি, ফ্লাই হুলের কথা বললাম, পুলির কথা বললাম, বেল্টের কথা বললাম, চেইনের কথা বললাম, এরপরে কাপলিং আছে, বিভিন্ন মেকানিক্যাল শেফট আছে। এই জিনিসগুলো সঠিকভাবে আমাদেরকে স্থাপন করা এবং সেখানে যদি কোনো গার্ড ইউজ করা যায় গার্ড ইউজ করা। আর এছাড়াও বিভিন্ন মেশিনে আমরা মুভিং পার্টের কথা বললাম, রোটেটিং কিছু পার্ট আছে, রিসিপ্রোকেটিং কিছু পার্ট থাকে এরকম। এছাড়া হচ্ছে আরো কি থাকে, ট্রান্সভার্স মুভিং পার্ট থাকে যেগুলো মুভমেন্ট করে বিভিন্ন ভাবে। তো এই জিনিসগুলা আমাদের অবশ্যই কি করতে হবে, এই সে গার্ড ইউজ করতে হবে। এরপরে গার্ডের প্রকারভেদ আমরা দেখলাম, ফিক্সড গার্ড দেখলাম, ইন্টারলক গার্ড, অ্যাডজাস্টেবল গার্ড দেখলাম, এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন। জি আচ্ছা, হাই স্ট্র মেশিনে যখন কাটে বা উডেন কাটে, তখন কি আপনার হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে পারবে? অবশ্যই পারবে, পারবে না কেন? এটা কিভাবে? আপনার দুই হাতে না এক হাতে? যে হাত থেকে অপারেটিং করবে ওই আচ্ছা, ওই এখানে হচ্ছে এখানে রিয়েল কেস প্র্যাকটিস যদি বলি, প্র্যাকটিক্যাল লাইফে তারা কিন্তু এক হাতে ইউজ করে, কারণ এক হাত দিয়ে তারা অন্য মুভমেন্ট করা লাগে, এই জন্য তারা ধরেন ডান হাতে ইউজ করে। বাট আপনার নিয়ম হচ্ছে দুই হাতেই করা, কারণ দুই হাতটা, একটা হাত দেখা গেছে আপনি যখন এই উড বা কাঠ ইয়ে করতে যাবেন, আপনার হাতের উপরে পড়লেও তো হাত ইনজুরি হতে পারে। ভাইয়া আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আমরা এখানে যে জি জি দেখলাম এগুলি তো মূলত হুম, আসলে খুবই নরমাল কাজের। যেমন জি ধর এই সার্কুলার শো দেখলাম, এই হুম গ্রাইন্ডিং অ্যাঙ্গেল গ্রাইন্ডার যেটা, হুম এই ড্রিল এলটি ড্রিল মেশিন, হুম 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 কিছু দেখছি এগুলো একবারে নরমাল কাজের জন্য হুম আসলে। হুম। আসলে আচ্ছা, এটা নরমাল কাজ হইলো, এটা এই ইয়াগুলা মেশিন গুলা আমরা সবচেয়ে বেশি ইউজ করি কাজের পরিবেশে। হ্যাঁ এগুলো ইউজেবল মেশিন, সব জায়গায় ব্যবহার হ্যাঁ করে। হ্যাঁ 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 জায়গায় ইউজেবল, বাট এই ক্ষেত্রে কি আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে জি ইন্ডাস্ট্রিয়ালের যে মেশিন গুলি আমরা আমাদেরকে যদি এরকম কিছু ছবি দিয়ে দেখানো হতো হুম মানে হুম তাহলে হুম। ভালো হতো, আমাদের জন্য সাপোর্টিভ হতো আর কি। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, আপনার এই ইয়েটা নিলাম। নেক্সট টাইম ইনশাল্লাহ এই স্লাইডটা হচ্ছে এমসিটিএল গ্লোবাল ওনারাই তৈরি করা, ওনাদের জি স্লাইড দিয়ে আসলে আমি ক্লাস নিচ্ছি।
তো এই জিনিসগুলো আমি আমি নিজে সবসময় চেষ্টা মানে করি আর কি যাতে ইন্ডাস্ট্রিয়াল কিছু এ করা। মেশিনের হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যাল। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যে ডিস্টেন্স গার্ডটা মেশিন থেকে কতটুকু ডিস্টেন্সে এটা ইনস্টলেশন করতে হবে আচ্ছা, এরকম এইটা কিছু? হচ্ছে ডিপেন্ড অন হচ্ছে মেশিনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। এই জিনিসগুলো হচ্ছে আসলে অ্যাকচুয়াল কোনো কিছু করতে পারবেন না আপনি। যেমন কিছু কিছু জায়গায় ফিক্স গার্ড দেওয়ার সময় আহ যেমন কি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি গুলোতে অনেক সময় আমাদের দেখা গেছে স্পেস কম, বা যদি ফিক্স গার্ড আমি দিতে চাই 2 সাইডে, যদি আমি 1.5 ফিট করে 3 ফিট করতে যাই, তখন আমার জায়গা হয় না। তখন জাস্ট আমার মেশিনটাকে আমরা ইয়া করার জন্য, ইনক্লোজ করার জন্য অনেক সময় আমরা ওই যে যে ফিক্স গার্ড গুলো দিয়ে দিই। বাট এরকম দেওয়া যাতে করে আপনার 1.5 ফিট ডানে বা 1.5 ফিট বামে, অনেক জায়গায় 1 ফিট ডানে 1 ফিট বামে ইয়া করে। বাট আপনার এটার স্ট্যান্ডার্ড নির্ভর করবে হচ্ছে আসলে আপনার মেশিনটার উপরে। এক এক মেশিনের আপনি যখন ফ্লোরে বসাবেন সেটার একটা লেআউট প্ল্যান থাকে, সেই লেআউট প্ল্যান অনুসারে আপনাকে কাজ বুঝতে করতে হবে। পারছি। জি, যেমন আপনি মেশিন বসাইলেই তো হবে না, মেশিনের আবার আপনার হাঁটার জন্য আইলস মার্কিং করতে হয়। সো আইলস মার্কিং করে মেশিন লেআউট করে আপনাকে ইয়া করতে হয়। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি, আমরা ছোট্ট একটা জায়গায় 3-4টা মেশিন বসাই দিই, কিন্তু যার কারণে আমরা কি করি, ওই যে ইয়েলো কালার দিয়ে আমরা লেআউট করে দিই, এটা মেশিন বা এইটা হচ্ছে আমার ইয়া ওয়ার্কিং ওয়ে। সো এরকম ভাবে করি আর কি। আর নর্মালি স্ট্যান্ডার্ড অনুসারে হচ্ছে আপনার যে কোনো মেশিন আপনি বসাইতে যান না কেন, তার একটা নির্দিষ্ট প্যারামিটার এবং স্ট্যান্ডার্ড রয়েছে। এবং কি বিশেষ আপনি করে জি বিশেষ করে ভাইয়া এখন ধরেন আপনি যে মেশিনগুলি দেখাইছেন এর হুম, ভিতরে অধিকাংশই এখন সেফগার্ড সহ ইম্পোর্ট করে। জি, সেফগার্ড সহই আসে আর কি, বিক্রিও হয় সেফগার্ড এবং সহ। কি 100% আপনি একটা মেশিন কিনতে গেলে দেখবেন ওটার ইউজিং যে ম্যানুয়ালটাতে আপনার সব সেফটি ফ্যাক্টর দেওয়া আছে। এবং ইভেন আপনি একটা চার্জার কিনেন না, মোবাইল চার্জার, সেখানেও কিন্তু সেফটি ফ্যাক্টর দেওয়া আছে। সো আমাদের কাজ হচ্ছে ওটা রিড করা। ওরা যে যেমন কি কিছু মেশিন আমরা দেখি ওভারহিট হয়ে যায়, সেটাকে কুলিং করার জন্য কিন্তু আমরা এসি রুম বা নির্দিষ্ট একটা টেম্পারেচার মেনটেন করি, সেটা ভেন্টিলেশন হোক, এক্সস্ট ফ্যান হোক, বিভিন্ন। কেন করি? কারণ ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে বলা আছে যে এই সেফটি ফ্যাক্টর গুলা মেনটেন করা। সো আজকালকাল যা আছে, ওই যে বললেন না সেফটি গার্ড সহ আসে, কিন্তু আমরা তো বাঙালিরা অশুধ উপায়, আমরা গার্ড ভেঙে গেলে আমরা আর গার্ড কিনি না, ওইভাবে চালাই দিই। তো জি এগুলাকে ধরার জন্য আমি আপনি সেফটি হিসাবে কাজ করি ইন্ডাস্ট্রিতে। এই ড্যামেজ বা ডিফেক্টিভ বা এই আনসেফ অ্যাক্ট গুলাকে আমরা ধরার জন্য আমরা আসলে কাজ করি। জি জি আজকে আজকে আমি একজনের টেবিলে আমি তো মূলত টুলস জি এন্ড মেশিন ইম্পোর্ট কোম্পানিতে জব করি, হ্যাঁ। জি জি তো জি টোটাল সব ধরনের আইটেম আমরা ইম্পোর্ট করি। তো জি একজনের দোকানে উনি টেবিলের উপর একটা গ্রাইন্ডিং মেশিন কাটিং ডিস্ক লাগায়া জি আপনার প্লাগে লাগায় রাখছে, প্লাগে দিয়ে রাখছে হুম, এবং ওনার সামনে আচ্ছা, এটা। দেখেন আমি চিন্তা করেন। বললাম হ্যাঁ বোঝা, পাওয়ারে অন করলাম। তো উনি হ্যাঁ ভয় পাই হুম কাছাকাছি তো পাওয়ার অন করে হুম উনি দিছে। তো আমি বললাম ভাই এটাতে কিছুই নাই, হুম কিভাবে ব্যবহার করেন? মানে ডাইরেক্ট এটার কোনো সেফগার্ড নাই, কোনো কিচ্ছু নাই, হ্যাঁ, হ্যান্ডেলটা পর্যন্ত। এবং কি আমি ড্যাম শিওর ওনার ওনার নিজেরও পিপি নাই, পড়া নাই, দেখবেন যারা এই কিছুই কাজগুলা করে, হ্যাঁ, ওরা ওরা আসলে এগুলা কোনো ডোন্ট কেয়ার। তো আমারও এখানে কিছু লোক আছে 10 বছর চাকরি করতেছে, ওদেরকে সেফটি শু পড়তে বললে ওরা বলে যে আর স্যার কিছু হবে না, আমরা অনেকদিন ধরে এই এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে হয়। তো এই রকম একদিন একজনের ওই যে পায়ের নখের উপর দিয়ে ফগ লিফট উঠে গেছে কাজ করতে যায়। তো তখন ওনারে বললাম যে দেখেন, আপনি বললেন যে হবে না, এখন যে হয়েছে এখন কি করছেন? তখন চুপ হয়ে আছে। তো এই জন্য বলে ওভার কনফিডেন্সও কিন্তু একটা হ্যাজার্ড, বুঝছেন? যারা ওভার কনফিডেন্স দেখায় সেটা একটা হ্যাজার্ড। এক্ষেত্রে ভাই তো কাজের ক্ষেত্রে ধরেন আমাদের কাজটা তো হবে, ধরেন আমরা তো আর জেনারেল ওয়ার্কিং এ কাজ করবো না, হয়তো সেফটি হ্যাঁ অফিসার, সেফটি সুপারভাইজার হ্যাঁ অথবা হ্যাঁ একটা হ্যাঁ জায়গায় থাকবে আর অন্য লাইনে হুম, আছি। হুম, বাট তারা এক্ষেত্রে কর্মক্ষেত্রে এগুলি মেনটেন করবে না, আপনি দেখা গেছে বললেন। বাট তারা হুম, আপনি আছেন, আপনি এদিক সেদিক গেলেন, বাস হ্যাঁ তারা ওই, আপনি তো অল টাইম তাদের কাছে দাঁড়ায় থাকতে পারবেন না, আপনি তো এক জায়গা হ্যাঁ নিয়ে কাজ করবেন, তাই না? হ্যাঁ এই হ্যাঁ ক্ষেত্রে করণ কি হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা কথা বলছেন। আচ্ছা, এইটা হচ্ছে, এটা বিভিন্ন কোম্পানির কোশ্চেনটা বুঝে বিভিন্ন। নেই। হ্যাঁ, কোশ্চেনটা জি কি ছিল? জি আবার বলেন, ওই যে উনি একটু শুনতে চাইছে। যে আমাদের তো ধরেন আপনি একটা ইনস্ট্রাকশন দিয়ে গেলেন, আপনি তো আর অল টাইম দাঁড়ায় থাকবেন না 24 আওয়ার্স, বা সে যতক্ষণ কাজ করবে ততক্ষণ দাঁড়ায় থাকবেন না। সে আপনি চলে গেলে সে এগুলি খুলে ফেললো, সেফটি আর কোনো কিছুই ব্যবহার করলো না, মানলোই না আপনার ডিরেকশন।
এক্ষেত্রে কর্মীদের ক্ষেত্রে আপনার করণীয় কি থাকবে, সেফটি অফিসার বা সেফটি সুপারভাইজার জি, তাদের? কেউ কি শেয়ার করবেন? আপনারা কেউ প্র্যাকটিস করেন কিনা এটা, না হলে আমি বলবো পরে। আপনারা কেউ আছেন যে কোম্পানিতে এই যে মানতেছে না, না মানার জন্য কি কাজ করেন? তাকে সাবধান ইয়ে দেওয়া যায়। আচ্ছা, তাদেরকে তো স্যার আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলে, ট্রেনিং দেওয়া হয়, বোঝানো হয় এর গুরুত্বটা কি, এর হ্যাজার্ড কি, এই সম্পর্কে তো ট্রেনিং এ ব্রিফ করা হয়। তারপর ইভেন টুল বক্স টক করা হয় এদের সাথে। দেন তারপর যদি তার অ্যাওয়ারনেস বিল্ড আপ না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশনে যায়। হুম, আচ্ছা। সো দেখেন, এটার অনেকগুলা স্টেপ আছে, হ্যাঁ। যেমন এইটা হচ্ছে কোন রুলস রেগুলেশন না, আপনি আমাদের বাঙালিকে শাসন করতে গেলে কিছু টিপস লাগে। তো যেমন আমি করলাম কি, আমি দেখলাম যে আমার অর্গানাইজেশনে অনেকেই হেলমেট পরতে বলি, আমি যখন যাই ফ্লোর ভিজিট, তখন ওরা কোনোভাবে হচ্ছে জানা যায় যে অমুক লোক আসছে বা সেফটি আসতেছে, তাহলে হেলমেটটা পরে ফেলি। আমি মানে আমাকে অনেকে বলতো যে এই কাজ করা লাগবে বা এই কাজ করতে গেলে আপনি দেখি যে এগুলা করেন। এখন আমি তো নিজ চোখে না দেখলে হবে না, তো আমি যেটা করি, আমি মাঝে মাঝে আনঅ্যানাউন্সমেন্ট একটা ফ্লোরে যাই, যাওয়ার পর আমি দেখলে আমি ইনস্ট্যান্ট 50 টাকা জরিমানা করি। তো যখন তার থেকে আমি টাকাটা নিই নগদে, তো নেওয়ার পরে তখন তার ভিতরে একটা ইয়া সৃষ্টি হয়, কারণ আমরা টাকার প্রতি একটু আমাদের দুর্বলতা আচ্ছা আছে। ভাই, হ্যাঁ, জি। জরিমানা করার বিধান কি অ্যালাউ ফ্যাক্টরি না না, হ্যান্ডে? আমি আমি কিন্তু এটা আগেই বলে নিচ্ছি, এটা হচ্ছে কি কিসের জন্য, হ্যাঁ। তো দেখেন, এই জরিমানা আপনি কি করতে পারেন, ওর থেকে নিলেন, নিয়ে ধরেন আপনি তার থেকে 3-4 বার যখন নিবেন, নেওয়ার পরে সে কিন্তু সচেতন হয়ে যাবে, তার ভিতরে অ্যাওয়ারনেস হয়ে যাবে। এখন এই টাকা তো আর আপনি খাবেন না, কারণ এই জরিমানার টাকা কি আপনি খাবেন নাকি? তখন আমি কি করি, তাদেরকে মাসে থার্ড পার্টির সাথে আমার মিটিং এ হয়, বা টিম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টিমের সাথে আমি বসি। বসার সময় আমি আবার বলে দিই যে আজকে আমরা এই টাকা দিয়ে আমরা নাস্তা খাবো সবাই, তখন ওখানে সবাই মিলে খেয়ে ফেলি। সো এইটা হচ্ছে মানে আমার পার্সোনাল ইয়ে থেকে। আর আরেকটা জিনিস হয় কি, আমার টোটাল ফ্যাক্টরিতে প্রোডাকশন ফ্লোর বলেন, যে কোনো জায়গায় বলেন, আমাদের ক্যামেরা থাকে। সো আমি কি করি, সার্টেন টাইম যখন কাজ চলে, আমি যাইয়া ক্যামেরাটা চেক দিই যে কেউই আছে কি। তো এই ক্ষেত্রে যেটা করা যায়, ওদের হচ্ছে আপনি ইনস্ট্যান্ট কিছু জরিমানা করে সেটা আবার তাদেরকে ফিরিয়ে দেন। বাট টাকা যখন 1-2 বার নিবেন, তখন কিন্তু তাদের ভিতরে একটা মায়া কাজ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি কি করতে পারেন, তাদের সামনে যখন সেফটি ব্রিফ করবেন, যদি সম্ভব হয়, আপনি তাদেরকে বিভিন্ন প্রজেক্টর বা ল্যাপটপ, যেখানে হোক, কিছু রিয়েল কেসের দুর্ঘটনার ছবিগুলো দেখাবেন। ছবিগুলো দেখানোর পরে দেখবেন তাদের ভিতরে একটু হইলেও 2-4 দিন 10 দিনের জন্য হইলো তাদের ভিতরে একটা ইয়ে কাজ করবে। অথবা অন্য ডিপার্টমেন্টে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা তুলে নিয়ে আসবেন, বলবেন যে অমুক লোকটা হয়ে গেছে, দেখছেন কিছু করতে পারছে, এরকম বললে তাদের ভিতরে একটু কাজ করবে, তখন কিন্তু তারা কাজ ইয়া করবে। আর আমার ক্ষেত্রে এটা হয়, আমি আসলে থার্ড পার্টিকে ফায়ার করার আগে আমার টিমে লোক আছে, আমার টিমে সব মিলে আমার 40 জন লোক। তো আমি তাদেরকে দিয়ে কিন্তু এটা মনিটরিং করি, সুপারভিশন করি। আমি কি করি, যদি আমি কোনো ফল্ট দেখি, তখন কিন্তু আমি তাদেরকে যত রকম বকা যা আছে করি। তো এতে কি হয়, ওরা আরো সিনসিয়ার হয়ে যায়। বা ওই যে বললাম না, আপনি এমন হইতে হবে কঠোর, আপনি হাইটে গেল যাতে করে বুঝে এই সেফটি আসতেছে, তাহলে সবকিছু মেনটেন করতে হবে। আর এমন ভাবে আপনি ব্রিফ করবেন, এরপরে ইন্ডাকশন ট্রেনিং দিবেন যে উইদাউট সেফটিতে কিন্তু করা যাবে না। যেমন ওই যে কেউ একজন বললো জরিমানার কি আসলে বিধান আছে কিনা। এখন এটা হচ্ছে আপনার ইন্টারনাল পলিসি, আপনি কেন ভাই অন্যকে জানাইতে যাবেন যে আপনি করেন? আমার দরকার হচ্ছে সেফটি কালচার গড়ে তোলা, সেটা আমি তাদেরকে বুঝিয়ে হোক, অল্প কিছু জরিমানা হোক, অথবা তাদেরকে ব্রিফ করে হোক, যেভাবে হোক এই জিনিসগুলো করা। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আপনি যেটা বললেন, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট মেথডটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে আরেকটা জিনিস, ওই যে একজন বললেন না, আমি কি করি, আমার এখানে আমরা কোয়ার্টারলি একটা অ্যাওয়ার্ড দিই, সেটা থার্ড পার্টি হোক বা ডিপার্টমেন্ট হোক। সেটা কি রকম, আমাদের একটা কেপিআই আছে সেফটির, যে এই মাসে মেকানিক্যাল কাজ করতে যায় কত ইনসিডেন্ট হইলো, ইলেকট্রিক্যাল কত হইলো, পাওয়ারের কত হইলো, ডিস্ট্রিবিউশন কত হইলো,
বা বিভিন্ন প্লান্ট ওয়াইজ আমার আছে, টোটাল 30টার মতো আমার প্লান্ট। তো এখানে আমরা দেখি কার কাজ করার ক্ষেত্রে রেটিংটা কম, যার কম হয় তাকে আমরা অ্যাওয়ার্ড দিই। অ্যাওয়ার্ড দেখা গেছে কিছু গিফট হয়, অথবা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি দেই তখন আমরা একটা ক্রেস্ট অথবা একটা সুন্দর একটা সেফটির অ্যাওয়ার্ড দিয়ে দিই। সো এগুলাতে তাদের ভিতরে কিন্তু হয় কে ফার্স্ট হবে এবার, কে সেকেন্ড হবে, একটা কাজ করে, তখন তাদের যারা ফ্লোরে ইনচার্জ থাকে তারাও কিন্তু সেফটিটা মানতে বাধ্য হয়। এরপরে যেমন কি আমরা কি করি, আমরা বছরে একটা আমরা সেফটি হিরোর একটা করি, আমাদের প্রোগ্রাম হয়, সেখানে অলমোস্ট অনেক টাকা খরচ হয় আমাদের। তো সেখানে কিন্তু আমরা সবাইকে ক্রেস্ট বিভিন্ন গিফট দেই, যে কে সবচেয়ে বেশি পিপি বা হচ্ছে আনসেফ কন্ডিশন, আনসেফ অ্যাক্ট এখানে অ্যাভয়েড করছে, কে নিরাপদে কাজ করছে। এইটা আবার তাদের ডিপার্টমেন্ট থেকে আমরা ইভ্যালুয়েশন করে নিই, কারণ আমরা তো চাইলে অনেককেই দিতে পারি, বাট তার ডিপার্টমেন্টের কিছু আছে, তাদের কেপিআই আছে, সেগুলা থেকে করে অ্যাওয়ার্ড রিওয়ার্ড এর সিস্টেম করা যায়। তো এগুলার মাধ্যমে কিন্তু আমরা বাঙালিরা গিফট পেতে পছন্দ করি। আমরা গিফট পাইলে কিন্তু আমরা ভালো করে কাজ করি নরমালি। তো এই জন্য হচ্ছে এগুলো আপনারা চালু করতে পারেন অর্গানাইজেশন আর কি। যেমন আমাদের অর্গানাইজেশন আরেকটা আছে, আমরা বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দিই কোয়ার্টারলি। ভালো গিফট থাকে, মোটামুটি 5-6 হাজার টাকার বক্স থাকে। তো এইটা দিয়ে তখন কিন্তু যে না পায় সে চিন্তা করে আমাকে আরো ভালো কাজ করতে হবে। তো এইভাবে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। বুঝতে পারছেন? জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আপনার ডিপার্টমেন্টে 40 জন লোক কাজ করে, হিউজ ডিপার্টমেন্ট তাহলে ভাই। ভাইয়া আমার ডিপার্টমেন্ট আপনি হাইটা মানে আমার ফ্যাক্টরি হাইটা যদি যান, অলমোস্ট হ্যাঁ। হচ্ছে আপনার 40 মিনিট লাগবে পুরা ফ্যাক্টরি ভিজিট করতে। শুধু আমি জাস্ট এই প্লান্টের সামনে দিয়ে হাঁটলেন, আর এক একটা প্লান্ট যদি ভিজিট দিতে যান তাহলে তো কথাই নাই। তো আমি কিন্তু প্রত্যেকদিন এক একটা প্লান্ট ভিজিট করি, কারণ আমি যদি একদিন করতে যাই আমি পারবো না। তো আচ্ছা আমি ভাইয়া, তো জি। ডিপার্টমেন্টটাই কি আলাদা নাকি এটা কোনো ডিপার্টমেন্টের আন্ডারে আছে? আচ্ছা, ইএসএস আমার এখানে আসলে এটা নিয়ে একটু স্বতন্ত্র যদি কোনো বলেন আর কি, ডিপার্টমেন্ট নেই, যাতে একটা আমরা আইডিয়া। অ্যাডমিনের আন্ডারে কাজ করি আর কি। বিভিন্ন জায়গায় হ্যাঁ হ্যাঁ ইএসএস ডিপার্টমেন্ট আলাদা আছে। তো হ্যাঁ আমিও হ্যাঁ। আলাদা আলাদা হয়ে যাব, আমার প্ল্যান প্রসেস চলতেছে আর কি এগুলা। হ্যাঁ হ্যাঁ। এখন এই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জি আন্ডারে জি, সব। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের আন্ডারে। বিভিন্ন জায়গায় ফায়ার ডিপার্টমেন্টও দেখবেন অ্যাডমিন, এইচআর, হ্যাঁ কমপ্লায়েন্সের হ্যাঁ। একসাথে একসাথে, আবার কোনো জায়গায় দেখবেন আলাদা। হ্যাঁ এখানে কি ভাই আপনাদের ফায়ার সেফটি নিয়েও কাজ করতে হয় নাকি এখানে হ্যাঁ ফায়ার হ্যাঁ হ্যাঁ সেফটি? হ্যাঁ 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 হ্যাঁ। আমার ফায়ারম্যান আছে, ধরেন ওই যে 40 জনের ভিতরে 18 জন ফায়ারম্যান, 3 জন পাম্প অপারেটর আছে, এরপরে কন্ট্রোল প্যানেল অপারেটর আছে 2 জন। এছাড়া হচ্ছে বাকিরা ওই যে ইনভায়রনমেন্ট বা হচ্ছে কমপ্লায়েন্স বা হচ্ছে বিভিন্ন ফ্লোরের ওই যে নয়েজ কমপ্লায়েন্স টেস্ট লেভেল। ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্সটা কি আপনাদের দেখতে হয় ভাই এইরকম? কমপ্লায়েন্সে হচ্ছে কিছু সার্টিফিকেশন আমরা হেল্প করি, বাট কমপ্লায়েন্স আচ্ছা ডিপার্টমেন্ট আচ্ছা আমাদের কমপ্লায়েন্স নেই। আমাদের যেটা আছে, আমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে রেগুলেটরি অ্যাফেয়ার্স। তারা হচ্ছে যত আচ্ছা রকম সার্টিফিকেশন, এরপরে রিনিউ, এইগুলা তারা কাজ করে, বাট আমাদের ডকুমেন্টেশন দিয়ে আমরা তাদেরকে হেল্প করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এনভায়রনমেন্টও কি সেম? জি জি, সেম। এনভায়রনমেন্টালের জন্য আমাদের ওই আছে, রেগুলেটরি লোক আছে ওখানে, আমাদের ইটিপি আছে, ইটিপির অপারেটর আছে, এবং ইসিআর এর লোক আছে। তাদেরকে আমাদের যদি কোনো লাগে, আমরা টিম ওয়ার্কের মতো কাজ করি আর কি। ইসিআর আলাদা। আ- আপনি ইএইচএস করলে আপনার ভিতরে মেডিকেল টিম চলে আসবে, আপনার ভিতরে হ্যাঁ। এই এনভায়রনমেন্ট চলে আসবে, সাস্টেনেবিলিটি চলে আসবে, হ্যাঁ। ইসিআর চলে আসবে, ফায়ার চলে আসবে, এই সবই চলে আসবে। আচ্ছা আচ্ছা। জি। মানে ফায়ার ড্রিলটাও কি আপনাদের করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, আমাদের বুঝছি। আমাদের হচ্ছে ইন্টারনাল প্রত্যেকদিন ফায়ার ডিল হয়, মানে 30 প্রতিদিন? দিনের, হ্যাঁ 30 দিনে 30 দিন হয়। মানে এরপর প্ল্যান বড় হচ্ছে থাকার কারণে আর কি ম্যান পাওয়ার কভার করা যাচ্ছে না এরকম? ম্যান পাওয়ার ধরেন আমার 5,000-এর উপরে। ম্যান পাওয়ার বিষয় না, বিষয় হচ্ছে আমাদের কোম্পানির মানে চেয়ারম্যান স্যারের কথা হচ্ছে আমার ট্রেনিং করানো লাগে। প্রত্যেকদিন আমার আচ্ছা এই ফায়ার সেফটি ট্রেনিং করাইতে হবে, আচ্ছা বাধ্যতামূলক। আচ্ছা আচ্ছা। ফায়ার সেফটি ট্রেনিং আমি বলছিলাম ফায়ার ড্রিলের কথা। হ্যাঁ, আমরা ট্রেনিং হচ্ছে প্রত্যেকদিন হয়।
আর ফায়ার ড্রিল আমরা বছরে 2বার করি। একটা ফায়ার ড্রিল হচ্ছে আমরা যেটা অ্যানুয়াল একটা ফায়ার ড্রিল করি, আর আমাদের সেমি অ্যানুয়াল মানে 6 মাসে একটা করি। তো আমাদের 6 মাসের যেটা এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট কম, বাট আমাদের টোটালি সেন্ট্রালি হয়, হ্যাঁ। হ্যাঁ, আর আমাদের অ্যানুয়াল যেটা সেটা হচ্ছে বিশাল ব্যয়বহুল, অলমোস্ট আমরা একদিনে 5 থেকে 6 লাখ টাকা খরচ করি। সেখানে আমাদের ড্রোন ক্যামেরা থেকে শুরু করে আমাদের প্রত্যেকের জন্য টি শার্ট, প্রত্যেকের জন্য খাওয়ার আয়োজন, অ্যাওয়ার্ড, হ্যাঁ, এরপর হচ্ছে সব মিলে বিশাল আকৃতির, এবং হচ্ছে ফায়ার সার্ভিসের মনে করেন যে হেড অফিস থেকে শুরু করে 5-6টা স্টেশনের লোক আছে, এবং কি তাদেরকে আমরা মানে যতটুকু পারি আমরা সম্মানী মানে গিফট টিফট দিয়ে করি, এবং কি গেট হয়, অ্যারেঞ্জমেন্ট হয়, আমরা কিছু ঘর বাড়ি বানাই, কিছু আমরা মানে হ্যাঁ, আর্টিফিশিয়াল কিছু জিনিস বানাই, সবকিছু আমাদের ওখানে হয়। ফায়ার ড্রিলকে কেন্দ্র করে। জি, আচ্ছা, ওটা আমাদের বিশাল আকারে, বললাম না। ইম্পর্টেন্ট, হ্যাঁ। খুবই ভালো। Accessible। হুম, হুম, আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা শুরু করি, আজান শেষ হয়ে যাক। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা অনেক কথা বললাম, আমরা আরেকটা ছোট্ট টপিক সেটা নিয়ে একটু আলোচনা করি, টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি। অলরেডি আমাদের এখানে কেউ একজন বলেছেন যে উনি টুলস ইকুইপমেন্ট নিয়ে কাজ করেন, উনিও আমাদের সাথে কিছু নলেজ শেয়ার করবেন। সো ওর সাথে টুলস এবং ইকুইপমেন্ট দুইটা কি জিনিস এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই টুলস এবং ইকুইপমেন্টের মধ্যে পার্থক্য জানি না। তো আমরা চেষ্টা করব আমরা ক্লিয়ার করার জন্য কনসেপ্টটাকে। তো হ্যাজার্ড কি এটা আমরা অনেকেই জানি। হ্যাজার্ড যদি আমরা এখানে দেখি, ওয়ার্কার্স ইউজিং হ্যান্ড অ্যান্ড পাওয়ার টুলস মে বি এক্সপোজ টু দোজ হ্যাজার্ড। সো এখানে দুইটা জিনিস বলছে, একটা পাওয়ার টুলস, একটা হ্যান্ড টুলস। সো হ্যান্ড টুলস যেটা হচ্ছে যেই ব্যক্তি ওই টুলসটা ব্যবহার করে তার শক্তি দ্বারা পরিচালিত, সেটা হ্যান্ড টুলস। আর পাওয়ার টুলস হচ্ছে সেটা চালানোর জন্য আমাদের এক্সট্রা কোনো এনার্জি, যেমন ইলেকট্রিসিটি হতে পারে, বা হাইড্রোলিক ইয়ে হতে পারে, বা নিওমেট্রিক হতে পারে, বা বিভিন্ন ফুয়েল বা বিভিন্ন জ্বালানি দিয়ে হতে পারে, সেটা হচ্ছে আমাদের জন্য পাওয়ার টুলস। আলাদা কোনো পাওয়ারের দরকার হবে, এক কথা হচ্ছে এটা। সেখানে যেটা বললো, এখানে কাজ করতে গেলে সেখানে অনেক সময় অবজেক্ট বস্তুগুলা উড়ে যায়, উড়ে বা পড়ে, বা হচ্ছে ঘর্ষণের ফলে বা ছিটকে গিয়ে সেখান থেকে আমরা ইনজুরি হতে পারি। এরপর অনেক সময় এগুলা কাজ করার সময় আমাদের কিছু হার্মফুল ডাস্ট, ক্ষতিকারক কিছু ধূলিকণা, বা হচ্ছে কিছু ধোঁয়া বা মিক্সের মতো, কুয়াশার মতো বা ব্যাপার, বা হচ্ছে গ্যাসের মতো এগুলা নিঃসৃত হয়, যেগুলো আমরা ইনহেল করলে আমাদের ক্ষতি হয়। এরপরে অনেক সময় আমরা ফ্রাইড বা ড্যামেজ ইলেকট্রিক্যাল করা, অনেক সময় ছিঁড়া বা ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইলেকট্রিক্যাল
কর্ড ইউজ করি, অথবা বিপজ্জনক কোনো সংযোগ দেই, অথবা আমরা গ্রাউন্ডিং, ত্রুটিপূর্ণ কোনো গ্রাউন্ডিং ইউজ করি, সেটা হট ওয়্যার বা বিভিন্ন ওয়েল্ডিং মেশিন বা এক্সেট্রা যে কোনো ইয়াতে, তখন কিন্তু সেখান থেকে আমরা কি হতে পারি, আমরা বিপদের সম্মুখীন হতে পারি। কম্প্রেস এয়ার। সো কম্প্রেস এয়ার, আমরা যে কম্প্রেস এয়ার দিয়ে আমরা অনেকে অনেক কাজ করি, যেমন আমরা চিপস খাই, সো চিপসের ভিতরে কিন্তু একটা এয়ার থাকে যার কারণে ফুলে থাকে। সো বিভিন্ন কাজে কিন্তু কম্প্রেস এয়ার ইউজ হয়। সো এখানে যেটা বললো, ডোন্ট ইউজ কম্প্রেস এয়ার ফর ক্লিনিং। অনেক সময় আমরা দেখি অনেক জায়গায় এয়ার থাকে, এয়ারটাকে অনেকে ওয়ার্কাররা কাজ করে সেখানে এসে ক্লিন করে, গায়ের মধ্যে বাতাস যায়। সো নর্মালি এই বাতাসটা ইউজ করার জন্য, না করার জন্য বলছে, কারণ এখানে অনেক প্রেসার যদি থাকে তখন কিন্তু অনেক সময় আপনার চামড়াটা আমরা ছিদ্র হয়ে যেতে পারে। আর যদি আপনি ইউজ করেন, সেখানে এক্সেপশন বিষয়, সেখানে হচ্ছে আপনার যে প্রেসারটা থাকবে, প্রেসারটা 30 psi এর নিচে থাকতে হবে। 30 psi এর নিচে নামিয়ে তখন ইউজ করতে পারেন, অথবা যদি এরকম কোনো লাইন থাকে সেখানে রেগুলেটরিং বাল্বের মাধ্যমে এই প্রেসারটাকে কমিয়ে 30 psi এর নিচে রাখা। জেনারেল সেফটি প্রিকশন গুলা কি হতে পারে, নরমালি হ্যান্ড টুলস এবং বাই টুলস এবং ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে গেলে, সো আমরা নরমালি অ্যাপ্রোপ্রিয়েট যে পিপি গুলা দরকার, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলা, সেগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এবং ওই যে যেটা বললাম, কোন ধরনের কাজে কি পিপি সেটা আগে আমাদেরকে অ্যাসেস করতে হবে, অ্যাসেস করে দেন সেগুলা পরিধান করতে হবে। এবং যে জায়গায় আমরা কাজ করব সেই জায়গায় যাতে করে আমরা সেখান থেকে স্লিপ বা ট্রিপ যেন না হয়। আমাদের যে মেঝেগুলা থাকবে, মেঝেগুলা যাতে করে সব সময় গুড হাউসকিপিং থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, ভিজা যেন না থাকে, শুকনো অবস্থায় থাকে, সেগুলো ইনশিওর করা। সো হ্যান্ড টুলস কি, হ্যান্ড টুলস অলরেডি আমরা বলছিলাম, হ্যান্ড টুলস আর নন পাওয়ার। বলছে এই টুলসটা হচ্ছে শক্তিবিহীন, কারণ এটা দিয়ে যারা কাজ করে তাদের শক্তির দ্বারা হচ্ছে পরিচালিত হয়। যেমন এখানে একটা যদি বল পিন হ্যামারের কথা বলি, আপনার এইটা আমি যদি ইউজ করি আমার দ্বারা হবে, সো আমার শক্তির দ্বারা হবে। সো এগুলা থেকে অনেক সময় বড় ধরনের বিপদ করতে পারে যদি এটার আমরা অপব্যবহার করি। ধরেন এটা দিয়ে পেরেক মারতে না মারি আমরা কারো মাথায় মেরে দিলাম, তাহলে কিন্তু এটা একটা অপব্যবহার হয়ে গেল। সো আগে অনেক সময় এরকম হইতো, মারামারি লাগলে এই এই সেই নিয়ে মানুষকে আঘাত করতো। এখন আসেন, আমরা অনেক সময় প্রেগে যখন এই বল পিন হ্যামার বা ইয়া দিয়ে যখন আমরা ইয়া করি, আঘাত করি, তখন সেখান থেকে একটা স্পার্ক হয়। সো কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো হচ্ছে নন স্পার্কিং টুলস। তখন আমরা যদি এগুলো কিনতে যাই, কিনতে গেলে আমাদেরকে দেখতে হবে এটা কি আসলে নন স্পার্কিং টুলস কিনা, সেটা কিভাবে ইউজ করব, কিভাবে আমরা জানবো। সো এখানে দেখেন এফএম অ্যাপ্রুভড লেখা আছে। যে সকল জায়গায় লেখা এবং সার্টিফিকেশন পাবেন যে এফএম অ্যাপ্রুভ, সেগুলা আপনি নন স্পার্কিং টুলস। এফএমটা কি আবার, এফএম হচ্ছে ফ্যাক্টরি মিউচুয়াল। যেমন এখানে ফায়ারের একজন আছেন, ইউএল লিস্টেড ডিভাইস ইউজ করতে হয়। হ্যাঁ, যেমন হ্যাঁ, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার এফএম লিস্টেড ওই পাম্প ইউজ করতে হয়, অনেক জায়গায় অনেক সার্টিফিকেশন ব্যাসাতে। সো এইগুলো হচ্ছে এক 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 ধরনের ল্যাবরেটরি যে টেস্টে বোঝা যায় এই ম্যাটেরিয়ালটা হচ্ছে আমার নন স্পার্কিং টুল। সো এইখানে যদি এফএম দেখা থাকে তাহলে এগুলো নন স্পার্কিং হবে। সো এখানে বিভিন্ন হ্যামার আছে, বিভিন্ন নাম আছে, ক্লো হ্যামার, ডাবল ফেস হ্যামার, বল পিন হ্যামার, স্লেজ হ্যামার। এরপর এখানে বিভিন্ন রেঞ্জ আছে, এখানে কাটিং প্লেয়ার্স আছে, এখানে স্ক্রু ড্রাইভার আছে। সো এগুলো হচ্ছে আমার নন স্পার্কিং টুলস। সো এখানে যিনি আছেন ওই যে টুলস এবং ইকুইপমেন্ট নিয়ে কাজ করেন, উনি আরো ডিটেলস হয়তো আমাদের সাথে যদি শেয়ার করেন করতে পারেন, আমরা জানবো আপনার থেকে, আপনাকে একটু ফ্লো দিব আমরা। এখন আসেন, আমাদের কিছু টেকনিশিয়ান থাকে যারা এরকম ড্রিল মেশিনটাকে কি করে, ওই উপর ওঠার সময় নামার সময় এক জায়গা আরেক জায়গায় সময় এরকম নিয়ে যায়, অথবা কি করে এই ওয়্যার গুলাকে, কেবলটাকে পেঁচিয়ে সেখানে আপনার আংটার মতো করে ধরে নেওয়ার মতো করে, যেগুলো হচ্ছে টোটালি আনসেফ অ্যাক্ট, অনিরাপদ কাজ করে। সো এগুলার ক্ষেত্রে আমরা যে প্রিকশন গুলো ইয়ে করতে পারি, এই কর্ডের ক্ষেত্রে ডোন্ট ক্যারি পোর্টেবল টুলস বাই কর্ড, আমরা কর্ড দিয়ে কোনোভাবে বহন করব না। অনেক সময় যন্ত্রপাতিও উঠায় এই কর্ড দিয়ে, তো এগুলো করব না আমরা। অনেক সময় সংযোগটা বিচ্ছিন্ন না করতে কি করে, ওই অনেক সময় জোরে টান মারে, আস্তে করে না ইয়া করে জোরে ঠাস করে টান মারে, অনেক সময় পা দিয়ে উঠাইতে যায়। সো এগুলা কোনোভাবে করা যাবে না। সো কর্ড গুলাকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে আমরা কিপিং করব, সেখানে যাতে করে হিট
বা তেল জাতীয় জিনিস বা নানা রকম বস্তু সেগুলো দূরে রাখা, নাইলে এখানে যে কোনো সময় যে কোনো ধরনের ইয়ে হতে পারে। ইলেকট্রিক পাওয়ার টুল যখন আমরা কিনবো পারচেস করব, তখন আমরা অবশ্যই দেখব সেখানে ইনসুলেশনের মার্কিং করা আছে কিনা। বলছে টু প্রটেক্ট এ ওয়ার্কার ফ্রম শক দোজ টুলস মাস্ট বি হ্যাভ এ 3 ওয়্যার কর্ড প্লাগ ইনটু এ গ্রাউন্ডেড যে রিপেক্টেবল। বলছে একটা তারে যাতে 3টা কর্ড থাকে, সেই প্লাগ যাতে থাকে, এবং যেখানে করব সেখানে যাতে প্লাগিং থাকে, প্লাগিং এগুলো এটার কথা বল, এবং সেটা যাতে করে ডাবল ইনসুলেটেড হয়। সো ডাবল ইনসুলেটেড কোথায় দেখতে পাবেন, এখানে খোদাই করে লেখা থাকবে ডাবল ইনসুলেটেড মার্কিং গুলা। বি পাওয়ার্ড বাই এ লো ভোল্টেজ আইসোলেশন ট্রান্সফরমার। আমরা যখন এগুলো ইউজ করব তখন যে লো ভোল্টেজ ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমার দ্বারা আমরা পরিচালিত করব। জেনারেল সেফটি প্রিকশনস ইলেকট্রিক টুলস এর ক্ষেত্রে আরো কিছু যেগুলো হচ্ছে এমপ্লয়ি ইউজিং ইলেকট্রিক্যাল টুলস মাস্ট বি অ্যাওয়ার অফ সেভারাল ডেঞ্জার্স and that may most serious of the possibility of the electrocution। বলছে বৈদ্যুতিক সরঞ্জামগুলো যারা ইউজ করবে তাদেরকে এই রিলেটেড বিপদ সম্পর্কে জানাতে হবে, সচেতন করতে হবে, এবং এখান থেকে যদি বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে সেটা বলতে হবে। Among the safe hazard, electric power tools are the burn, slash, shock, which can lead to injury and even heart failure। বলছে এই বৈদ্যুতিক ইকুইপমেন্ট চালনা করতে গেলে এমনও হতে পারে সেখান থেকে পুড়ে যেতে পারে, শক খেতে পারে, এবং এমনও আঘাত হতে পারে যেটার কারণে সে কি বলতে পারে, হার্ট ফেইল করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে। আচ্ছা, এখন আসেন অ্যাব্রেসিভ হুইল টুলস। অ্যাব্রেসিভ আমরা দেখি বিভিন্ন অ্যাব্রেসিভ আমাদের থাকে, টুলস থাকে, বা হচ্ছে আমাদের ডিস্ক থাকে, অ্যাব্রেসিভ ডিস্ক থাকে। সো এগুলা যখন আমরা গ্রাইন্ডিং মেশিন বা কাটিং মেশিন বা পলিশিং মেশিন বা ওয়্যার বাফিং মেশিন এগুলাতে যে হুইল গুলা থাকে এগুলা ক্ষেত্রে আমাদের আসলে হয়, এগুলা অনেক সময় কি হয় ভেঙ্গে ছিটকে পড়ে আসে, ভেঙ্গে চোখে পড়ে আসে, ভেঙ্গে শরীরে পড়ে যায়, শরীর কেটে যায়, বা ঘর্ষণ ফলে দাগ পড়ে যায় অনেক ধরনের। তো এই অ্যাব্রেসিভ হুইল গুলা ইউজ করার সময় অবশ্যই আমাদের দেখতে হবে এই হুইলে কোনো পাটল দেখা দিচ্ছে কিনা, ফাটা আছে কিনা, ত্রুটিপূর্ণ আছে কিনা, বা কোনো যে রাউন্ড শেপে কোনো জায়গায় আসলে ঘর্ষণের ফলে কোনো হয়েছে কিনা। তো এই জিনিসগুলা সাইড বা রিং টেস্ট এগুলা করতে হবে, করার মাধ্যমে আমাদেরকে কাজ শুরু করতে হবে। এরপর আসেন পোর্টেবল যে সার্কুলার স গুলো আমরা দেখতেছি। সো এই বলছে অ্যামং প্রফেশনাল the circular saw is probably the most commonly used power saw and prefers the most commonly। বলছে এইটা হচ্ছে সার্কুলার সটা সম্ভবত হচ্ছে আমরা বেশি ব্যবহার করি হচ্ছে পাওয়ার স হিসাবে, এবং এটার বেশি অপব্যবহারও হয়ে থাকে। অনেক সময় এটা দিয়ে আমরা অনেক ধরনের যন্ত্রপাতি যেগুলো দিয়ে মানুষ বা অন্যান্য কাউকে আঘাত করা যায় এরকম জিনিসগুলোতে বানাতেও আমরা ইউজ করে থাকি অনেক সময়। সো বলছে ফ্যামিলিয়ারিটি শুড নট ব্রিড কেয়ারনেস। বলছে এই যারা এটার সাথে পরিচিত না তাদেরকে দিয়ে এগুলা না কাজ করা, যারা ফ্যামিলিয়ার এই মেশিনটা পরিচালনার ক্ষেত্রে তাদেরকে দিয়ে এই কাজগুলো করাতে হবে আমাদের। দ্য ফলোয়িং আর স্পেসিফিক সেফটি মাস্ট হোয়েন ইউজিং এনি পোর্টেবল সার্কুলার সো। যে কোনো ধরনের আসলে এই পোর্টেবল বহনযোগ্য এই সার্কুলার সো ব্যবহার করার সময় অবশ্যই নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সো এইগুলার ক্ষেত্রে যখন আমরা কেনার ফলে সেখানে কিন্তু আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো দেওয়া আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল গুলোর মাধ্যমে কিন্তু আমরা চাইলে সেইভাবে কাজ করতে পারি। সেফ ওয়ার্কিং প্রসিডিউর গুলো আছে, এসওপি আছে, এসওপি মেনে আমাদের কাজ করতে হয়। আচ্ছা, এখানে দেখেন গার্ডেনিং পোর্টেবল সার্কুলার স। এই যে এই একটা সার্কুলার সতে কি করলো, এখানে একটা গার্ড দিয়ে দিলাম, আমরা দেখতেছি গার্ড দিয়ে সে কাজ করতেছে। তাইলে এই গার্ড গুলা আমাদের যে বেস প্লেট থাকে, এই যে বেস প্লেটের উপরে এবং নিচে গার্ড গুলা দিয়ে আমাদেরকে সুরক্ষা দিতে হবে। গার্ড গুলা এমন ভাবে সুরক্ষা দিতে হবে যাতে করে এটা যে গিয়ারের টিথ গুলো আছে, দাঁত গুলো আছে, দাঁত গুলো যাতে আমাদের এই কাজ করার সময় ডেকে যায়। কারণ দাঁতগুলোর সাথে আমাদের যে কোনো হাতের অংশ কি হতে পারে, যে কোনো সময় একটা বিপজ্জনক মুহূর্ত তৈরি করতে পারে। এরপর হচ্ছে পোর্টেবল ড্রিল। আমরা অনেক ড্রিল মেশিন ইউজ করি, তো এখন অনেক ড্রিল মেশিন চলে আসছে ব্যাটারি চালিত, দেখবেন আপনারা সেগুলো দিয়েও কাজ করে। এখন কার্পেন্টার টিম বলেন, অন্যান্য টিম বলেন, কাজ কিন্তু অনেক ইজি হয়ে গেছে, এগুলো দিয়ে তারা কাজ করে।
তো এগুলা বিভিন্ন ক্যাপাসিটি আছে, বিভিন্ন ক্ষমতার আছে, বিভিন্ন আছে, বিভিন্ন প্রকারের আছে। কাঠের জন্য, মেটালের জন্য বিভিন্ন আছে। সো এই ড্রিল গুলা নিঃসন্দেহে সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি পাওয়ার টুলস এর ক্ষেত্রে। সো এগুলো ইউজ করার সময় আমাদেরকে অবশ্যই যেটা জানতে হবে, আমাদের এই ড্রিলের ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো জানতে হবে, এবং এইগুলা কোন ক্ষেত্রে কোন ড্রিল বিট ইউজ করবে এগুলো আমাদেরকে জানতে হয়। For this reason, you will need to check with care your drill capacity limitation and accessory recommendation. সো আপনাকে যেটা করতে হবে, আপনি এগুলো ইউজ করার সময় অবশ্যই চেক করতে হবে এবং ড্রিলের ক্যাপাসিটি জানতে হবে, লিমিটেশন গুলো জানতে হবে, এবং যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনাকে যে রিকমেন্ডেশন করেছে যে জিনিসগুলো সেগুলো মেনে কাজ করতে হবে। আচ্ছা, নিওমেট্রিক টুলস। সো নিওমেট্রিক টুলস কি? নিওমেট্রিক টুলস গুলো হচ্ছে আসলে আমাদের কম্প্রেস এয়ার, বায়ু দ্বারা সংকুচিত যে বায়ু বাতাস, সে বায়ু বাতাস দ্বারা পরিচালিত হয়। এর মধ্যে অনেক সময় আমরা সিপার মেশিন, ড্রিল মেশিন, হ্যামার মেশিন, স্যান্ডার মেশিন, সো এগুলো হচ্ছে আমাদের নিওমেট্রিক মেশিনের ভিতরে বা টুলস এর ভিতরে চলে। সো এই নিওমেট্রিক টুলস গুলো ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের বিপদের সম্মুখীন হতে হয়, কারণ হাই প্রেসারাইজ কম্প্রেস এয়ার থাকে। সো এটা বিস্ফোরিত হলে আমাদের যে কোনো ধরনের হয়। অনেক সময় আমরা দেখবো বিভিন্ন মেশিনারি তার যে ফার্স্ট ট্রেনার থাকে, অথবা আমরা যে বলি, এটা কি বলে, আমরা বিভিন্ন রকম, এটা কি বলে, ভুলে তো গেলাম, মাথায় আসতেছে না। আমরা প্লান্স ইউজ করি অনেক সময়, এই জিনিসগুলো অনেক সময় ব্লাস্ট করে বা লিকেজ হয়ে এগুলা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। সেই জন্য আমাদের এই নিউমেট্রিক টুলস এ কাজ করতে গেলে অবশ্যই আমাদের যেই চোখের যে সেফটি গগলস এবং আমাদের ফেস শিল্ড যদি দরকার হয়, সেগুলো অবশ্যই আমরা পরিধান করে কাজ করব। সো কেয়ারিং ফর দ্য কম্প্রেস এয়ার সিস্টেম, আমাদের যে কম্প্রেসর থাকে সেই কম্প্রেসরটাকে আমাদের কেয়ারিং করতে হয়। সো এই কম্প্রেসরটা একটা নিউমেট্রিক টুলস, যেটা হচ্ছে আমাদের এই কম্প্রেস নিউমেট্রিক টুলস এর পর্যাপ্ত শক্তি সরবরাহ করে থাকে, এবং এটা কম্প্রেসর সিস্টেমের ক্ষেত্রে আমাদের কম্প্রেস এয়ারের দরকার হয়। সো এই কম্প্রেস এয়ার যিনি চালাবেন ওনাকে দক্ষ হতে হবে, এবং এই জিনিসগুলা কাজ শেষে অবশ্যই আমাদেরকে ডিসকানেক্ট করা লাগলে অবশ্যই সেটাকে ডিসকানেক্ট করে দিতে হবে, এবং এই কম্প্রেস এয়ারেরও ইউজিং অপারেটরের জন্য আমাদের যে গাইডলাইন গুলো আছে সেই নির্দেশনাগুলো মেনে আমাদেরকে কাজ করতে হবে। এরপরে আসেন, আমরা অনেক সময় হাইড্রোলিক জ্যাক ইউজ করি, আমাদের বিভিন্ন কাজে জ্যাক গুলো ইউজ করা হয়। তো জ্যাক ইউজ করার সময় আমাদের জ্যাক গুলা কিভাবে আমরা আসলে সেট করব। তো এগুলার ক্ষেত্রে আমাদের সেট করার জন্য যেখানে সেট করব সেই জায়গাটা অবশ্যই শক্ত টাইপের হতে হবে এবং সমতল হতে হবে, এবং যেখানে আমরা এটা ইউজ করব উপরে, সেটা অবশ্যই আমাদের সেন্টার হতে হবে, সেন্টারে বসাতে হবে। এবং জ্যাকের যে মাথা, একটা এই যে আমরা দেখতেছি সমতল যে এইটাও আমাদের একটা যে স্ট্রাকচারকে আমরা উঠাবো, সেটা গাড়ি হতে পারে, যে কিছু, সেটাও সমতল জায়গায় আমাদের কি করতে হবে। এবং এই করার সময় আমরা একাধারে কন্টিনিউ ফোর্স না করে আমরা ইভেনলি সমানভাবে ক্রমান্বয়ে আমরা ফোর্স ক্রিয়েট করব। লুব্রিকেন্ট লাগলে সেখানে আমরা লুব্রিকেন্ট ইউজ করব, এবং সেই জ্যাকটাকে আমরা পুনরায় ইউজের আগেও ইন্সপেকশন করব, এবং নরমালি আমরা এইগুলাকে ইন্সপেকশন করব এটা ঠিক আছে কিনা। জ্যাকের ক্যাপাসিটি। সো প্রত্যেকটা জ্যাকের নির্দিষ্ট একটা ক্যাপাসিটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে দেওয়া থাকে, রেটেড ক্যাপাসিটি, সেটা মার্কিং করা থাকে, সেটা আমরা কোনোভাবে অতিক্রম করব না, এটা কোনোভাবে অতিক্রম করা যাবে না। যেটা আছে 12 টন হলে সেখান থেকে আমরা 80% করলে আমাদের জন্য সেফ হয়, 20% আমরা হাতে রাখবো, তাহলে সেটা আমরা ইউজ করতে পারি। 12 জায়গায় 14 কোনোভাবে দেওয়া যাবে না। তাহলে এই টুলস গুলা ইউজের ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম, আমাদেরকে ইন্সপেকশন করতে হবে বিফোর ইউজিং, ইউজের পূর্বে আমাদেরকে ইন্সপেকশন করতে হবে। ইউজিং এর ক্ষেত্রে আমাদের পিপি গুলা পড়তে হবে, যেগুলো নেসেসিটি পিপি, প্রয়োজনীয় পিপি। আমাদের গার্ড লাগলে ইউজিং গার্ড ইউজ করব। আমাদের প্রপারলি স্টোরিং দ্য টুল গুলাকে আমরা নির্দিষ্ট জায়গায় প্রপারলি স্টোরেজ করব, এবং ইউজ সেফ হ্যান্ডেলিং টেকনিক, কিভাবে নিরাপদে এগুলাকে হ্যান্ডেল করা যায় সেই টেকনিক গুলো আমাদেরকে অবশ্যই যারা অপারেটিং করবে তাদেরকে অবশ্যই জানতে হয়। আচ্ছা, সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের টুলস এবং ইকুইপমেন্টের ক্ষেত্রে সেফটি। সো নরমালি আমরা যেটা বললাম, ইন্সপেকশন করতে হবে, কাজের ক্ষেত্রে সঠিক যে টুলস সেটাকে আমাদেরকে নির্বাচন করে নিতে হবে, এবং ব্যবহারের সময় আমাদের যদি দরকার হয় সেফটি হেলমেট পরবো, সেফটি গগলস পরবো, ফেস শিল্ড পরবো, গ্লাভস পরবো।
সেফটি শু লাগলে পরবো। যদি কোথাও নয়েজ উৎপন্ন হয় সেখানে হেয়ারিং প্রোটেকশনের জন্য এয়ার মাপ, এয়ার যে ক্যানেভ কাপ সেগুলো পরবো। কোথাও যদি ডাস্ট উৎপন্ন হয় সেখানে ডাস্ট মাস্ক বা রেসপিরেটরি মাস্ক ইউজ করব আমরা, এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি দ্বারা কাজ করব এই জিনিসগুলা। আর বৈদ্যুতিকের ক্ষেত্রে অবশ্যই আমরা ভিজা জাতীয় কোনো কিছু দিয়ে স্পর্শ করব না, এবং যেটা বললাম ওই যে ক্ষতিগ্রস্ত কোনো প্লাগ কর্ড ইউজ করব না। এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে ইয়ে করতে হবে। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। এখানে যেটা করতে হবে আমাদেরকে, রাইট টুল ফর রাইট জব। আমাদের এটা আগে ইয়ে করতে হবে, সঠিক কাজের জন্য সঠিক টুলস গুলাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপরে ইন্সপেক্ট বিফোর ইউজ, যেটা বললাম আমরা, ইউজের পূর্বেই আগে ইন্সপেকশন করে নিতে হবে। এবং অনেক সময় আমরা কি করি, সেফটি গার্ডকে অপসারণ করে কাজ করি, এটা করা যাবে না অবশ্যই। নেভার রিমুভ এ সেফটি গার্ড। আমাদের এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। বাংলাদেশে সেফটির ক্ষেত্রে কোন কোম্পানিগুলি আসলে বড় অবস্থানে আছে, যেখানে আসলে স্ট্যান্ডার্ড স্যালারি বা পজিশনের দিক হুম। থেকে ওরা আচ্ছা, কঠিন কঠিন কোশ্চেন করছেন বুঝছেন। আচ্ছা ঠিক আছে। সর্বপ্রথম হচ্ছে সবারই গোল থাকে এমএনসি, মাল্টি ন্যাশনাল কোম্পানির দিকে গোল থাকে। কারণ মাল্টি ন্যাশনালের স্যালারি প্লাস বেনিফিটস সব মিলিয়ে তারা খুব ভালো করে। তো মাল্টি ন্যাশনাল যদি আমরা ধরি, মাল্টি ন্যাশনালে যেমন বললে সেভরনের কথা চলে আসে, নেসলের কথা চলে আসে, ম্যারিকোর কথা চলে আসে, এশিয়ান প্রিন্টের কথা চলে আসে, ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা চলে আসে, ইউনিলিভারের কথা চলে আসে, জেটিআই জাপান টোবাকোর কথা চলে আসে। তারপরে হচ্ছে আরো কিছু আছে, কিছু টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, এগুলা হচ্ছে। এরপরে ইয়ং ওয়ান আছে। তারপরে হচ্ছে চিটাগাং এ কিছু আছে, বার্জার আছে যেটা বললাম, বার্জার, বাটা, তারপরে এফএক্স, লোটো, যেগুলো বাংলাদেশে কিছু আছে, এগুলো হচ্ছে আর কি। এশিয়ান প্রিন্টের মতো আরো কি আছে, বার্জারের কথা বললাম। এরপরে এলিট প্রিন্ট যেটা আছে, এরপরে এশিয়ান প্রিন্ট আছে। এগুলো হচ্ছে টপ রেঞ্জের দিক দিয়ে প্রায়োরিটি বেস। এরপরে আরো আছে ওই যে ফাওয়ারফেট্টি, যেটাকে আমরা সেন্টার ফ্রেশ, সেন্টার ফ্রুট কোম্পানি বলি, সেটা আছে। এরকম আরো কিছু আছে। আর বাংলাদেশে যদি অরিজিনের কথা বলি, বাংলাদেশে কারা ভালো অবস্থা আছে, বাংলাদেশে আছে জিপিএস ইস্পাত, ও আরেকটা মাল্টিন্যাশনাল জেএমআই আছে, জেএমআই, পেট্রোম্যাক্স, ওমেরা। এরা হচ্ছে এলপিজির দিক দিয়ে এরা খুবই ভালো অবস্থায় আছে। আর আমরা যদি হেভি ইন্ডাস্ট্রির দিকে যাই, জিপিএস ইস্পাত, তারপর হচ্ছে বিএচএরাম, কেএসএরাম, তারপর হচ্ছে আবুল খায়ের, তারপরে কিছু শিপইয়ার্ড কোম্পানি আছে এখন, তারা খুব ভালো অবস্থা আছে। আমরা যদি ফার্মাসিউটিক্যালের দিকে তাকাই, ইনসেপ্টা, তারপর হচ্ছে রেডিয়েন্ট, তারপর হচ্ছে এরকম আরো আছে, পপুলার ফার্মাসিউটিক্যাল, তারপরে ফার্মাসি কি এ ধরনের ইয়াগুলি ব্যবহার হয় নাকি কেমিক্যাল হ্যাজার্ড গুলি আইডেন্টিফিকেশন করা হয় বেশি? ওদের হচ্ছে কেমিক্যালটা বেশি আর কি। কেমিক্যাল যেহেতু ওরা অনেক কেমিক্যাল নিয়ে, বাট ওরা খুব প্রপারলি করে, মেনটেন করে সেফটিটাকে, সেফটি কালচার গড়ে তোলার জন্য চেষ্টা করে আর কি। ফার্মাসিউটিক্যাল সবচেয়ে বড় হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ ভেরি গুড আপনার জন্য। এটা আবার তো জানি, ওদের হ্যাঁ, কেমিক্যাল করতে হবে, কেমিক্যাল যেটা আপনার জি। আর আমরা যদি আরো কিছু ইন্ডাস্ট্রি দেখি, যেমন বসুন্ধরা গ্রুপ আছে, তারপরে ম্যাগনা আছে, তারপর হচ্ছে এখান দিয়ে হচ্ছে আবুল খায়ের কথা তো বললাম, তারপরে এখান দিয়ে আকিজ, তারপর হচ্ছে আপনার আর কি বললাম, এরকম আর ব্রাক, ব্রাক আছে। ব্রাক খুব ভালোভাবে সেফটি কালচার ইমপ্লিমেন্ট করে এবং তারা মেনটেন করার খুবই চেষ্টা করে। এরকম আর প্রাণ আরএফএল আছে, ওয়ালটন খুব ভালো, ওয়ালটন 100% কমপ্লায়েন্স ফ্যাক্টরি, তারা করে। সো এরা হচ্ছে লিডিং আর কি, এদেরকে ফলো করা যায় আর কি। সেকশনে যেমন জাইকা বা স্যামসং ওই জি, অন্যান্য আরো যারা আছে, তারা কি জি। তাদের বাংলাদেশ থেকে নেয় কিনা, নাকি তারা ওখান থেকে নিয়ে আসে তাদের আচ্ছা, নিজস্ব? ওকে, ফাইন। যেটা বললেন, আসলে ওই আপনি যেটা বললেন প্রজেক্ট ওয়াইজ যেগুলা, সেগুলোর ক্ষেত্রে আপনার জাইকা ফান্ডেড যেই অর্থায়নের যে প্রজেক্ট গুলা হয়, সেখানে তারা 100% চেষ্টা করে সেফটিটাকে ইনশিওর করার জন্য। আর অন্যান্য যে প্রজেক্ট গুলা হয় সেগুলোতে আসলে ফুলফিল করা যায় না আর কি। যেমন আমার আল্লাহর রহমতে আপনার প্রত্যেকটা যে মাল্টি ন্যাশনাল বলেন বা যেই আমাদের
প্রজেক্ট গুলা বলেন বাংলাদেশে, রামপাল থেকে শুরু করে, পায়রা থেকে শুরু করে, রূপপুর থেকে শুরু করে, এয়ারপোর্ট টার্মিনাল থেকে শুরু করে, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল থেকে শুরু করে যতগুলা দেখতেছেন সবগুলাতে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ট্রেনিং করে আসছি। রাশিয়ান বলেন, বেলজিয়াম বলেন, এরপরে চাইনিজ তো বরফুট, জাপানি বলেন, সবাইকে আমি ট্রেনিং দিয়ে আসছি। এরপরে ওই যে এই গোড়াশাল ফার্টিলাইজার সেন্টার, সেখানেও আমি গিয়ে ট্রেনিং দিয়ে আসছি। সো সবগুলাতে গিয়ে আমার যেটা হইলো, চাইনিজে সবচেয়ে বেশি কম সেফটি ফলো করে বা সেফটি মানতে চায় চাইনিজ যেই প্রজেক্ট গুলা। আদারওয়াইজ জাপানি বলেন, ওরা চেষ্টা করে। এরপরে অন্যান্য যে ইয়াগুলা বলেন, বেলজিয়াম বলেন, যেমন পায়রা পোর্ট যেটা হচ্ছে, সেখানে গেলাম, সেখানে বেলজিয়ামের লোক ছিল, তামিলনাড়ুর লোক ছিল, বাঙালি ছিল, তাদের ভিতরে অনেক সেফটি, তারা সেফটিকে ফার্স্ট প্রায়োরিটি দেয়। এখন আসেন এখানে কোন লোকগুলা কাজ করে আসলে। সো এই বাইরের অর্থায়নে যেই প্রজেক্ট গুলো হয়, সেখানে সবসময় হেড যিনি থাকেন, সেফটি লিড দেন যিনি, ওটা বেশিরভাগই হচ্ছে বাইরের হয়। বাইরের বলতে আপনার জাপানের যে হবে তা না, অনেক সময় তামিলের হয়, অনেক সময় ওই যে নাইজেরিয়ানও আমি দেখলাম কয়েকজন, এরপরে জাপানি হয়, এরপরে অন্যান্য ইন্ডিয়ান হয়, বেশিরভাগ ইন্ডিয়ানরা করে, শ্রীলঙ্কানও হয়। সো এই জিনিসগুলোতে তারা লিড দেয়, বাট বাঙালি ছাড়া তারা কাজ করতে পারবে না। কারণ আপনার কর্মী বেশিরভাগ বাঙালি। সো এদেরকে বোঝার জন্য, এদেরকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, এদেরকে ট্রেন আপ করার জন্য বাঙালিও নিয়োগ করা হয়। এইটা হচ্ছে কথা। আর সবসময় মনে রাখতে হবে কন্টেন্ট। জি মিডল ইস্টে এটা ডিমান্ড আছে অনেক। মিডল ইস্টে তো সেফটিকে অনেক প্রায়োরিটি দেয়, যেমন চায়না প্রজেক্টই বেশি। জি, মিডল ইস্টে আপনি করতে গেলে তাদের স্ট্যান্ডার্ড ধরে কাজ করতে হয়। সো আপনি ওই যে বিশেষ করে মিডল ইস্টে অনেকেই জাহাজ বা বিভিন্ন ইয়াতে শিপইয়ার্ড, পাওয়ার প্ল্যান্টে যাচ্ছে। সো এগুলাতে তারা 100% সেফটি ইনশিওর করে। তারা ইনভেস্ট করে, কথা হচ্ছে ইনভেস্ট করে, তারা পিপিই দেয় এবং সঠিকভাবে মনিটরিংও করে। যেমন বাংলাদেশে আমরা ছোটবেলায় বা হচ্ছে যখন বুঝ জ্ঞান হয়েছে, আমরা জানতাম ভাই সিঙ্গাপুর গেছে, সিঙ্গাপুর কি করে ভাই, সেফটিতে চাকরি করে। সো সিঙ্গাপুরের সেফটি ডিমান্ড কিন্তু অনেক। এবং কি আমাদের বাংলাদেশের কথা যদি বলি, যারা লিড দিচ্ছে বর্তমানে বড় পজিশন, সবাই এই সিঙ্গাপুরে চাকরি করা সেফটির লোক। এবং এই প্রজেক্ট গুলাতে যারা লিড দিচ্ছে সবাই সিঙ্গাপুরিয়ান সেফটি করে আসছে। সো সিঙ্গাপুরিয়ানদের সেফটিটাকে ওরা হাই প্রায়োরিটি দেয়। সাথে হলো আচ্ছা, আর কালকে একটা সিঙ্গাপুরে কোশ্চেন ছিল। থেকে জি সেফটিতে, তো উনি আমাকে যেটা বললো, সিঙ্গাপুরে যে প্রজেক্ট যদি বাংলাদেশে আসে, তাহলে ওরা বাঙালিও যদি আনে, সে সিঙ্গাপুরে তাদের সাথে জব করছে, তারা সাথে করে নিয়ে আসে। হ্যাঁ। এবং সিঙ্গাপুরে খুব মেনটেন করে। আর বাংলাদেশে এবং ডলারের স্যালারি জি, হয়। এবং আপনাকে বলি এই যে আমাদের যে এয়ারপোর্ট টার্মিনাল 3-তে স্যামসাং এর যে ছিল, তো ওখানে আমার পরিচিত দুইজন ওই যে সৌদিতে স্যামসাং প্রজেক্ট পাইছে, ওখানে নিয়ে গেছে 3জনকে। এরপরে আবার এই যে মিডল ইস্টে নিয়ে গেছে একজনকে স্যামসাং, এই পরিচিত। এই সবাইকে ওরা অফার দিয়ে নিয়ে যায়, যারা ভালো কাজ করে, ভালো কাজ করছে, তাদেরকে তারা পুরো ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, সো এগুলো অপরচুনিটি আর কি। আচ্ছা, কেউ একজন কোশ্চেন করছিলেন, রাসেল সাহেব বলেন। হ্যাঁ, হ্যাঁ, ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যারা এই যে মাল্টিন্যাশনাল বলেন বা জি অ্যাব্রোডে যারা কাজ করতেছে, তাদের জি। আসলে কম্পিটেন্সি লেভেলটা কি, বা তারা আসলে কি লেভেল আচ্ছা কমপ্লিট করতে, আমরা ওই পজিশনে যেতে চাইলে বা আমাদের কি আচ্ছা, কি কি ধাপ পার করতে হবে, ঠিক বা আমরা আছে। সেই জি, বিষয়ে একটু বলুন। ওকে ভাই, আসলে কম্পিটেন্সি লেভেল, আপনি বাইরে যে কোনো দেশে যান না কেন, সেখানে আপনার ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে আসলে তারা যাচাই করে, যদিও এরকম কম্পিটেন্সি লোক আপনার মানে আপনি যেই কথা বললেন, যেমন সৌদিতে আমার পরিচিত এবং আমার ট্রেনিং করা লোক অলরেডি 10 থেকে 15 জন ভালো অবস্থায় আছে। এবং তারা আমাদের চেয়ে অনেক ভালো পজিশন আছে, ভালো স্যালারি পাচ্ছে, সবকিছু পাচ্ছে। তো ওদেরকে আমি কিন্তু জাস্ট এই ট্রেনিং গুলা করাই দিছিলাম, আইওস, ওশা, এরপরে ওটিএচএম, নিবস, এরপর হচ্ছে আইএসও, এরকম কিছু, আর শর্ট কোর্স, ওয়ার্কেট হাইট, লিফটিং, রিগিং, কনফাইন্ড স্পেস, এরকম কিছু ট্রেনিং করাই দিলাম। এমনকি তাদের প্রিপারেশনের জন্য। তো তারা ইনিশিয়াল ভাইবা দিয়ে তারা হয়ে গিয়ে ওখানে চলে গেছে। এখন আসেন আপনি, যখন কম্পিটেন্সির কথা আসবে, যখন আপনি আপনার বিডি জবসে যেরকম দেখবেন, আপনার কিছু জবের লেভেল থাকে, এন্ট্রি লেভেল বা মিডল লেভেল, এরপরে কম্পিটেন্স লেভেল। সো এরকম আপনাকে পজিশন গুলাতে যেতে গেলে আপনাকে অবশ্যই রিয়েল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। যেমন আপনি যদি মাল্টি ন্যাশনাল কোনো ইয়াতে স্যামসাং এ চাকরি করেন, আপনি চায়না হাইড্রোতে চাকরি করেন, আপনি বেলজিয়ামের কোনো ইয়াতে করেন,
জান্ডুবামে করেন বা বিভিন্ন কোম্পানিতে করেন, তখন কিন্তু আর আপনার কম্পিটেন্সি দেখা লাগে না। আপনি যখন এই এক্সপিরিয়েন্স লেটার শো করবেন যে আমি এই কোম্পানির চাকরি করছি, তখন আপনার জাস্ট ইনিশিয়াল একটা ভাইবা নিবে, নিয়ে আপনাকে নিয়ে নিবে। কারণ আপনি এই প্রজেক্ট গুলোতে চাকরি করা মানে আপনি সেফটি সম্পর্কে মোটামুটি 80% নলেজেবল। এখন আসেন আমাদের বাংলাদেশে আপনার প্রেক্ষাপটে বলি, আপনি যেহেতু ফায়ার অ্যান্ড সেফটি নিয়ে কাজ করেন, যদিও এখন জি জি ফায়ার জি অ্যান্ড সেফটির সাথে লাইফ সেফটি চলে আসছে, রাইট। নতুন টাইটেল হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি মিডল ইস্ট বা অন্য কোথাও গেলে ফায়ারের জন্য স্পেসিফিক লোক নেয় আর কি, ফায়ারের সেফ ফায়ারের জন্য ফায়ার আপনার ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হয়, এনএফপি এর গাইডলাইন গুলা, এনএফপি এর কোড গুলা আপনাকে যদি ভালোভাবে জানেন, আপনি ভালো পর্যায়ে ফায়ারের ভালো পর্যায়ে যেতে পারবেন। আমার পরিচিত অনেকে আছে, আপনিও হয়তো চিনেন সাইফুল ভাই। সাইফুল ভাই লাস্ট জব করছে হামিমের পরে সম্ভবত স্ট্যান্ডার্ড গ্রুপ, সরি ডিবিবিএল এ। তো সাইফুল ভাই কিন্তু এখন সৌদিতে আছে, 2 বছর যাবত ফ্যামিলি নিয়ে চলে গেছে। তো উনি হিউজ স্যালারি পাচ্ছে, 2 থেকে 2.5 লাখ টাকা, এবং কি ওনার নিজস্ব গাড়ি দিয়ে দিছে, প্লট দিয়ে দিছে, সব দিছে। উনি কিন্তু চিনছেন কিনা? স্যালারি কম দেয়, ইন্ডিয়ান এবং পাকিস্তানিদেরকে স্যালারি অনেক বেশি দেয়। না না, এটা কারণ আছে, কারণ আছে। আমরা বাঙালির কারণে আমাদেরকে কম দেয়। আমরা ওই যে বলি সব পারি, কিন্তু কাজের জায়গায় গেলে আসলেই পারি না। এটা যাওয়ার চ্যানেলটা কি, চ্যানেলটা যদি একটু বলেন। আচ্ছা, চ্যানেলটা হচ্ছে একটু ভাই, চ্যানেল আহ, অনেকভাবে আছে। চ্যানেল হচ্ছে এখন ওই যে আপনার কিছু ম্যান পাওয়ারের কিছু কনসালটেন্সি ফার্ম থাকে, তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করে তাদের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তারপরে যেতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে স্যালারি রেঞ্জটা কম পাবেন, এটা হচ্ছে কথা। আর কিছু কিছু কোম্পানি আছে, কোম্পানির ওয়েবসাইট গুলা ফলো করবেন, সেখানে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, নিজে নিজে আপনি ইন্টারভিউ দিতে পারবেন, এবং কনফার্ম হইলে আপনি সিলেক্টেড হইলে ওরাই আপনার জন্য ভিসা প্রসেসিং করে দিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইয়া। আর এমনিতে আসলে সব জায়গায় রেফারেন্স লাগে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আপনার পরিচিত কেউ যদি থাকে, তার মাধ্যমে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। না, আমার ওই যে কয়েকজন বন্ধু আছে, ওরা সৌদিতে সাপ্লাই চাকরি বিজনেস করে আর কি। ওরা জি হাজার মালিক কয়েকজন, জি। বিশাল। ওরা ওখানে ওখানে রিয়েল এস্টেট বিজনেসও করে। হ্যাঁ। ওরা এখন ধরেন আমরা তো বাংলা ফ্যাক্টরিতে কাজ করতেছি, রাইট? জি এখন আমরা যদি মাল্টিন্যাশনাল ফ্যাক্টরিতে মুভ করতে চাই, তাহলে সেফটি অফিসার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যেটাই বলেন, জি। তাহলে কিভাবে সম্ভব? আচ্ছা শুনেন, ফায়ার নিয়ে কাজ করেন দেখে যে শুধু ফায়ার না না, সেফটি কিন্তু জানেন আমি তা কিন্তু ফায়ার না। নিয়ে কাজ করি এমন না, আমি বিল্ডিং সেফটি নিয়েও কাজ করি, হ্যাঁ ইলেকট্রিক কাজ করি। হ্যাঁ, আপনি যদি নিরাপন বা আরএসসি অডিট ফেস আমি করা লাগে নিরাপত্তা যেহেতু, আরক্ষী তো অডিট তো দেখি। আপনার তো সবকিছু সম্পর্কে জানা লাগে। তো এটা হচ্ছে আমি বলি, আসলে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, সেফটিতে কিন্তু আগে আহামরি লোক ছিল না, কিন্তু এখন কম্পিটিটরের অভাব নাই। ধরেন সাপোজ, ডোন্ট মাইন্ড, আমি এখন আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি, কোনো জায়গায় দেখবো যে আপনারা আমার কম্পিটিটর হতেই পারেন, হ্যাঁ এটা হ্যাঁ। অস্বাভাবিক কিছু না, এটা এটা হয়। আমি যেমন আমি কয়েক কোম্পানিতে ভাইবা দিতে গেলাম বা ইন্টারভিউ দিতে গেলাম, আমি যাই দেখি যে আমার স্টুডেন্ট আমার ট্রেনিং করা, সো তখন সেখানে আমিও দিচ্ছি, ও দিচ্ছে। আচ্ছা তো আচ্ছা। এটা তো কিছু কিছু করার নাই। তো এগুলা আসলে প্রেক্ষাপটে তো মাল্টি ন্যাশনাল ঢোকার জন্য যেটা হচ্ছে, মাল্টি ন্যাশনাল ওরা কিছু শুধু দেখে না আপনার, এগুলোই দেখে না। যেমন আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে গেলে আপনার কিছু ক্রাইটেরিয়া দেখে তারা, শুধু সেফটি জানলেন, আপনার ইংলিশ স্পিকিং কেমন, আপনার কম্পিউটার স্কিলিং কেমন, আপনি কি আসলে সিএসআর প্রোগ্রাম করছেন কিনা বা ভলেন্টিয়ারি কোনো প্রোগ্রাম করছেন কিনা, এগুলাকে তারা বেশি ফোকাস করে। কারণ তারা আপনার ফ্রেশ নিয়ে তাকে তাকে ট্রেনিং করায়, ট্রেন আপ করায় নেয়। কারণ স্বাভাবিক, আপনি এক ইন্ডাস্ট্রি কালচারের সাথে আরেক ইন্ডাস্ট্রিতে আপনি জানবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে নিয়োগ করার পরে তারা ট্রেন আপ করায় নিবে, ট্রেন আপ করাই দিয়ে করবে। সো এটার জন্য হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আর মাল্টি ন্যাশনাল গুলোতে এখন যেটা হয় আসলে, বুয়েটিয়ান কেউ ঢুকলে তারা বুয়েটিয়ানকেই ঢুকায়, কেউ যদি ওই যে ব্রাকেট ঢুকে তারা ব্রাকিয়ানরে ঢুকায়। এ হচ্ছে একটা আর কি, এটা একটা সব জায়গায় একটা হয়ে গেল আর কি। হ্যাঁ এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি ইঞ্জিনিয়ারিং লাগে নাকি, বা হ্যাঁ নর্মালি হ্যাঁ হ্যাঁ, মাল্টি ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং গুলোতে হবে? হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং লাগে, এইটা হচ্ছে বড় বিষয়। ওরা লিখেই দেয় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। সাথে কি ওই যে আমরা যে কোর্সগুলো করতেছি, এগুলা কি ম্যান্ডেটরি হ্যাঁ থাকে হ্যাঁ নাকি? হ্যাঁ, এগুলা লেখা থাকে। আর সবচেয়ে বড় হচ্ছে, আগে যেমন আমি বলি, আমি অনেক জায়গায় ভাইবা দিয়ে দিতে গিয়ে দেখি বুয়েটের ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, সুয়েটের, কুয়েটের, শাহজালালের পেট্রোলিয়াম এন্ড মাইনিং, আইপিই,
এরপরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওরা এখন আসলে যেমন পেট্রোলিয়াম এন্ড মাইনিং, ওরা জব নাই বললে চলে বাংলাদেশে, এত হাই কেউ নাই। ওরা কি করে সেফটিতে চলে আসে, মেকানিক্যাল চলে আসতেছে, কারণ সেফটিতে ক্যারিয়ারটাকে গ্রো করা সবচেয়ে বেশি ইজি ইএইচএস এ। কারণ আপনি মেকানিক্যাল ইলেকট্রিক্যালে ঢুকবেন, বড় হবেন, আর সেফটিতে আপনি মোটামুটি 5-7 বছর চাকরি করলেই আপনি ভালো পজিশনে চলে যেতে পারেন। সো এই জন্য ওরাও এখন চলে আসছে, মানে একটা কম্পিটিশনের যুগ চলে আসছে আর কি টোটালি। ভাই আপনার ভাইকে আমি এটা বলবো, মনে হয় নিবসটা করলে বেটার। জি জি রাসেল ভাই, কিছু মনে না করলে আমি আপনাকে বলবো, আপনার নাম্বারটা আমাকে দিয়ে, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম পরে। You don't mind? আমি বললাম এর সাথে কি নিবসটাকে অ্যাড করে নিতে হবে, তাহলে মনে হয় আচ্ছা, আমি বলি আসলে নিবসের যে প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এটা নিব ডিমান্ডটা কেমন নিবসের বাংলাদেশের আমি প্রেক্ষাপটে? বলি এটা কি নিবসটা হচ্ছে মোটামুটি বলা হয় সেফটির ক্ষেত্রে একটা ডিমান্ডেবল একটা সার্টিফিকেশন আর কি। তো বাংলাদেশে নিবসদারি অলমোস্ট আমার জানা মতে 5,000-এর কম না। কেউ দেশের বাইরে আছে, কেউ দেশে আছে। তো নিবস করলেই হবে না, নিবসের যে একটা বারত্বটা আমি আপনার ভিতরে থাকতে হবে। কারণ নিবস করলাম, এখন আমি সেফটি সেক্টরে, যেমন আমার পরিচিত, আমি নিজে অনেককে ইয়া করছি যারা হচ্ছে কোনোদিন সেফটিতে চাকরিও করে নাই, কিন্তু তার আয়স, ওষা, নিবস সব সার্টিফিকেশন আছে। এখন বলেন, আপনার এই সার্টিফিকেট থেকে আপনি চাকরি করলেন না, তাইলে আপনার এক্সপিরিয়েন্সেরও দরকার আছে। একটা হ্যাঁ, হ্যাঁ, জিনিস আপনি জি যেমন ভাই, আপনারা একটু বলি, জি জি যে আমি একটু কথা বলি। এখন যে আপনি কথাটা বলছেন, এই কথাটা আপনার মানে আমার ছিল আর কি কোন এক সময়। আপনি ঘোড়াশাল সার কারখানায় ওখানে ট্রেনিং করা আছে, ওখানে কিন্তু 3.5 বছর কাজ করে আসছি, ঠিক আছে। তো জি ওখানে আমরা প্রায় 87 জন আমরা সেফটি ছিলাম। জি তো এখানে কিন্তু কারো এক্সপিরিয়েন্স নাই। আমি জি অনেক সময় দেখেন আমি কথা বলি না, ঠিক আছে। আসলে আমার জি অনেকগুলো প্রজেক্ট করা হয়েছে। জি কথা বলতে কেন, যে আপনি প্রশ্ন করতে পারেন আমি এখন কেন আইইউস করতেছি, উষা করতেছি। হ্যাঁ হ্যাঁ আপনি ওই কথাটা বলেছেন এই জন্য। এখন ওখানে 87 জনের কিন্তু আপনার যারা আমরা বাহিরে সেফটি ছিলাম মাত্র 12 জি জন ছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে। জি 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 কিন্তু বাকি যারা ছিল, হ্যাঁ, জি সবাই মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট করা, ঠিক আছে। এরা জি আইইউস করা, উষা করা, মানে এখন অনেকের নিবসও করা হয়ে গেছে, ঠিক জি আছে। এই সুবাদেই কিন্তু ওই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু ওখানে চাকরি হয়েছে হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ চাকরি হয়েছে। এর কারণ হয়েছে গিয়া বাংলাদেশের এরা কিন্তু সবাই শিক্ষিত, হ্যাঁ কিন্তু বাংলাদেশে একটা সরকারি চাকরি করতে গেলে 10 লাখ, 12 লাখ, 5 লাখ টাকা ঘুষ দিতে হয়। আর এখানে হ্যাঁ কি করতে, সর্বোচ্চ ট্রেনিং করতে আপনি 1 লাখ বা 1,20,000 টাকা আপনার খরচ করছে। হ্যাঁ খরচ পরে 40,000 টাকা, 50,000 টাকা বেসিকে ঢুকছে হুম, আপনার। ওভার টাইম সহ 1 লাখ টাকা ইনকাম করছে বা 80,000 টাকা ইনকাম করছে। হ্যাঁ তারা তারা কিন্তু অনেক এইটাকে অনেক মনে করছে যে হ্যাঁ আমরা এইটাই তো স্যাটিসফাই, আমাদের 12 লাখ টাকা আমাদের কোনো সরকারি চাকরি করতে মানে জমা দিতে হয় না, যে ঘুষ হ্যাঁ দিতে হ্যাঁ হয় না। এই হ্যাঁ দিকটা কিন্তু অনেকে কিন্তু আপনার সেফটি সম্বন্ধে আইডিয়া নাই, কিন্তু এই হ্যাঁ ট্রেনিং গুলো করে আপনার চাকরি নিয়ে এনেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনার এই কথাটার জন্য আমি বললাম আর কি। আর জি জি আপনি যে বুঝতে বলেন পারছি। যে তিনজন স্যামসাং থেকে আপনি বাংলাদেশে গিয়েছে, বিদেশে জি সৌদিতে গিয়েছে আর কি। জি ওখানে কি ভাই আপনি এই আনিসুর নামে কি আছে নাকি আপনি পরিচিত? আচ্ছা, আনিচুর জোবায়ের ছিল। হ্যাঁ, আনিচুর ছবিটা দেখাইলে, কারণ আনিসুর নামে তো অনেকেই আছে, যেমন বসুন্ধরাতে কয়েকজন আছে, বিভিন্ন প্রজেক্টও ছিল, দেখাইলে আমি চিনতে না, পারবো আর উনি কি হয়তো। ওনাকে এই স্যামসাং আপনি গত 5 মাস আগে ওনাকে ইয়ার সৌদিতে নিয়ে গেছে। জি জি ওনার জি বাড়ি হইতে কুমিল্লা। পারে। হ্যাঁ হ্যাঁ হইতে পারে। আর নাসির ভাই আছে একজন, ওই যে ইয়াতে আছে, উনি হচ্ছে নাসির ভাইরে তো চিনেন মনে হয় তাইলে আপনি। নাসির ভাই নাস- হচ্ছে সৌদিতে আছে, চিনেন না? নাসির আগে কোথাও চাকরি করছে? উনি আগে এই যে ইয়াতে এয়ারপোর্ট টার্মিনাল 3-তে ছিল, সিনা হাইড্রোতে ও, ছিল। না না, এই সিনিয়রিতে চিনি না। আমি এয়ারপোর্টে ছিলাম না, আমি ছিলাম যে হ্যাঁ, আপনার ঘোড়াশালে আর কি। আচ্ছা হ্যাঁ না, ছবি দেখলে চিনবেন, কারণ হ্যাঁ, আপনার ছবি দেখলে অনেকেই আছে, অনেককে চিনবেন, মেরিন মেরিন ব্যাকগ্রাউন্ড তো ওরা। তো হ্যাঁ, মেরিন ব্যাকগ্রাউন্ডের বেশিরভাগ হচ্ছে ভালো ইয়াতে চলে গেছে আর কি। হ্যাঁ, তো চলে গেছে। এই যে আমাদের পুরানো প্রজেক্ট হানুয়া প্রজেক্টে ছিলাম যখন, তো অনেকে
এই আনিসু, তারপর আপনার ওই এখন আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আছে আর কি বাংলাদেশে, জি। আরিফ 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 করে নাম। উনি হ্যাঁ আর হ্যাঁ ভালো চিনি, ওই যে ইয়াতে, ওই যে আপনার নারায়ণগঞ্জ ইয়াতে, আরে গন্তব্যপুর, ওটা ওটা তো শেষের গন্তব্য। দিকে। জি আচ্ছা, জি ওটা জি, শেষের ও দিকে, ও- ও- জি। ও আরিফকে চেনেন না? হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, আমরা ওই আরিফা ছিল ওখানে, আলামিন ছিল, আলামিন এখন আবার চিটাগাং গেল। কোশ্চেন করতে চাই। ওরা ওরা কিন্তু জি। সবাই কিন্তু আপনার এই মেরিন থেকে আসছে আর কি। না না, আপনার আমি কি বললাম, সেফটিতে যারা এখন লিড দিচ্ছে বা সেফটি কালচার যারা চিনাইছে, এরা হচ্ছে মেরিনের ভাই। এরা হ্যাঁ মেরিন হ্যাঁ হ্যাঁ, ওই করে এর সিঙ্গাপুর গেল, সিঙ্গাপুরে সেফটিতে ঢুকে গেল, শিপইয়ার্ড বা বিভিন্ন ইয়াতে ঢুকে। কারণ সেফটি জগতে মেরিনদেরকে প্রায়োরিটি দিতেই হবে এবং সেলিউট জানাইতে হবে। তারা বাংলাদেশে বলেন বিভিন্ন জায়গায় সেফটিকে মানে করে দিল, একবারে হাইলাইটস করে দিল এক কথা। আমার আমার একটা ছোট ভাই আপনার মেরিন ইঞ্জিনিয়ার, মেরিন থেকে ওই মাউন্টে মনে এলাকায় টার্মিনাল 3-তে আপনার ওই নাজমুল করে আছে, এবং গাজীপুরে বাড়ি। ওরা কিন্তু জি এক ব্যাচের আর কি, এই থেকে জি আপনার জি মেরিন থেকে আর কি। এখন ওই জি মামুন কিন্তু শুধু এতে গেছে আপনার সিঙ্গাপুরে গেছে কত 1 বছর আগে, জি। শুধু এই ট্রেনিং করার জন্য, সিঙ্গাপুরে হ্যাঁ ট্রেনিং করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। ওখানে কোর্স গুলো কমপ্লিট হইতে আছে আর কি, তো ওইলে চলে আসবে আবার। হুম, হুম। এটা কি ধরনের কোর্স কাইন্ডলি বলেন শুনি। প্র্যাকটিক্যাল কোর্স করায় সব, অনলাইন কোনো কোর্স না। সিঙ্গাপুরে যেগুলি সব প্র্যাকটিক্যাল। আপনার আপনার মানে এটা কি সিঙ্গাপুরের কোর্স খুব কঠিন কোর্স আর কি। কোর্সের নামটা কি বা ওটা কি কোর্স, কি শেখানো হয় সেটা জানতে আচ্ছা চাচ্ছি। শুনেন, ওই ওই কি কোর্স শেখানো হয় ওটা বিষয় না, বিষয় হচ্ছে ওখানে এগুলা কস্টিং কিন্তু অনেক বেশি, হ্যাঁ। তো আমার আমার ভাই আছে, আমার খালাতো ভাই আছে। ওই আমি একবার মানে বললাম যে তাইলে আমি কি সিঙ্গাপুর যাব কিনা। তখন উনি আমাকে সাজেস্ট করলো, ভাই আগে কিন্তু অনেক ইয়া ছিল, ইজি ছিল, কিন্তু এখন আসলে তোমার 7 থেকে 8 লাখ টাকা ইনভেস্ট করতে হবে শুধু এই কোর্সের পিছনে। তো ওই কোর্স আমরা যেগুলো করতেছি সিমিলার, বাট ওরা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। কারণ থিওরিটিক্যালের চেয়ে আপনার প্র্যাকটিক্যালটাই বেশি। এখন আপনাকে বললাম রিস্ক অ্যাসেসমেন্ট এইভাবে এইভাবে করে, আপনি গেল গে, এবার আপনি প্র্যাকটিক্যাল যায়া করতে পারতেছেন না, তাইলে কিন্তু আমার হইলো না। আমার প্র্যাকটিক্যাল নলেজটা আমার হচ্ছে হাই প্রায়োরিটি। তো ওখানে জি জি। হচ্ছে তারা এটাকে প্রায়োরিটি দেয় আর কি। ওরা সায়েন্স আর ব্যাকগ্রাউন্ড। ওখানে আর সবচেয়ে বড় হচ্ছে ওখানেও কিছু 9-6 কোর্স আছে, বুঝছেন। শুধু হ্যাঁ হ্যাঁ। আমরা বাঙালি না, ওখানেও কিছু 9-6 মানে সার্টিফিকেশনের জন্য ইয়ে আছে, বুঝছেন। সবচেয়ে বড় তো হচ্ছে এটা, ওই দেশেও কিছু সার্টিফিকেশন ছাড়া পরীক্ষা মানে জব হয় না, বা আপনাকে করতে হয় বাধ্যতামূলক। আচ্ছা, জাকির তো ভাই ওই আমি যেটা সার্টিফিকেশন। বুঝতেছি জি মানে জি এখানে কি সবাই প্রজেক্ট বেসে কাজ করে, মানে আমারই এক্সপিরিয়েন্স নাই, আমি তো আরএনজিতে আছি। মানে জি। এটা কি মানে একটা প্রজেক্টে যে টাইমলাইন থাকে, এই টাইমলাইন পর্যন্ত কাজ করবে, দেন আবার নতুন প্রজেক্টে কাজ করবে, এরকম মানে প্রজেক্ট বেস না কাজ না, করা হয় আসলে এই নাকি? এই যে যে ইয়াগুলা প্রজেক্ট গুলো, এগুলো হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ভ্যালিডেশন টাইম নিয়ে আসে, 2 বছর 4 বছর, এরপরে ওরা রিনিউ হয় যদি কাজ কম থাকে বা কাজের শেষ না করতে হয়, তখন রিনিউ হইলে আপনাকে চাইলে কোম্পানি রাখতে পারে, আদারওয়াইজ আপনার সাথে একটা কন্ট্রাকচুয়াল জব হয় 8 মাস 10 মাস 2 মাস 2 বছর 4 বছর এরকম, হ্যাঁ। এরপরে কোম্পানি চাইলে অন্য প্রজেক্ট পাইলে অন্য দেশে আপনাকে নিয়ে যেতে পারে আর কি, হ্যাঁ। কন্ট্রাকচুয়াল জবের মজা হচ্ছে বুঝতে পারছি। স্যালারি বেশি, কিন্তু খাটনি আপনাকে খাটতেই হবে ভাই, হ্যাঁ হ্যাঁ অনেক খাটতে হবে, কিন্তু স্যালারিটা বেশি। দিন শেষে আমরা টাকাটাকে বেশি দেখি আর কি। ধরেন আপনি আরএমজি দিতে দেখা হুম, গেছে ফায়ার right. সেফটি অফিসার ওই যে 22,000 23,000 24,000 সর্বোচ্চ 30,000 নিয়োগ দেয়। আর ওখানে সেফটি ইএসএস হ্যাঁ অফিসার হইলে ধরেন সর্বনিম্ন 50 থেকে 60,000 টাকা, আবার ওভার টাইম আছে। তো এই বেশি এই হিসাবে যখন বেশি দেখে তখন স্যালারি তো অনেক বেশি, এই ডিফারেন্স হচ্ছে এটা। আগে অনেক বেশি ছিল স্যালারি ভাই, এখন আর স্যালারি নাই। এখন ওই যে ধরেন আপনি এখানে 7 জন কোর্স করছেন, এখন আমি আপনার পরিচিত এক ভাই, এখন আমি চিন্তা করলাম আমার বাইরে নিয়ে আনি, 60,000 টাকা দিয়ে নিবো কেন, ওরে যদি ও নতুন মানুষ, ওরে 25,000 দিলে ও জয়েন করবে। এইভাবে এখন জয়েন করাইয়া মানে সেফটি সেক্টরের স্যালারি 12টা বাজায় দিছে আর কি। ধরেন ওই যে কোর্স করে ওই ভাই বললো না, কোর্স করে নিয়ে আনিছে, কোথায় 60,000 আর আপনি 25,000 দিলে ও চাকরি করবে, নতুন ফ্রেশার। তাইলে আপনি ওরে নিয়ে নিলেন, তাইলে কিন্তু স্যালারিটা বাস খাইলো আর কি একটা। জি, আপনি আমি গত 18 তারিখ মে এটাই হচ্ছে মাসের, মনে হচ্ছে সব জি, জায়গায়। মে মাসের জি 18 তারিখে আমার কাছে চিটাগাং থেকে একটা ফোন আসছে দুপুর টাইমে, যে জি আপনি এই মুহূর্তে আপনি সিভিটা অমুকের কাছে পাঠান, এই নাম্বারে পাঠান, ঠিক আছে। জি তো জি আমি ফার্স্ট কল দিলাম, তখন 12টা কি 1টা বাজে, আপনার কল দিলাম, আমার সিভি পাঠাইতে হয় না আর কি।
তো বললো কি যে ভাই আমি তো নিয়ে নিছি, আমাকে 1 ঘন্টার ভিতর জানাইতে বললো, সিভি দিতে বললো। আপনি এখন অলরেডি অলরেডি সে ময়মনসিংহ থেকে রওনা দিচ্ছে, ঠিক আছে। হুম আমি হুম 1 ঘন্টার ভিতরে সিভি পাঠাই দিয়ে আমাকে আহ, ওই সে অলরেডি গাড়িতে উঠে গেছে। এখন তাকে না বলি কেমনে বলেন ভাই? আমাকে হুম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আজকে আমার এক কলিগ ওখানে কাজ করে, সে হুম বলল যে হ্যাঁ 2 জন লোক নিয়েছে ওখানে জি 25,000 টাকা বেতনে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 25,000 যে কথাটা আপনি বললেন, হ্যাঁ হ্যাঁ এটা 25,000 টাকা বেতন 2 জন লোক নিয়েছে। এখন তা আমি ওনার সাথে রাগ করছি যে আপনি আমার কলিগকে আমাকে জানাইলেন না কেন, যে আপনি তো হ্যাঁ অফার দিচ্ছেন, অফার আমরা তো একসাথে কাজ করছি, আপনি তো এইতে হ্যাঁ ঢুকবেন না, আমি কেন আপনাকে জানাবো? হ্যাঁ আমি কত কত বলছে, কত দিছে, 25,000 টাকা বেতনে, ঠিক আছে। হ্যাঁ আমি আমাকে তো ওই চিটাং থেকে যে সিসি পেনে আপনি যে ফার্টিলাইজারে ওখানে কাজ হ্যাঁ করে আসছেন, ওখানে কলিকে বলছে আমাকে যে বেতন দেবে আমাকে 40,000 টাকা, তো সে হুম ওই হুম 40,000 টাকা পাইয়ে গেছে, ঠিক হুম আছে। সে লোক পাইয়ে গেছে, সাথে সাথে নিয়ে গেছে। তো তো এই হ্যাঁ এইটার কারণে অনেক সময় আসলে খারাপও লাগে। এই কালচারটা আমরা নিজেদেরকে নিজেরা বাঁশ দিই আর কি, সব জায়গায়, শুধু বাংলাদেশের কথা বলবো না, যেই দেশে আমরা বাঙালি যাই সেই দেশে আমাদের কালচারটাকে এমন ভাবে ইয়ে করে আমাদেরকে খারাপ ভাবে। ওই যে কেউ একজন বললেন না, সৌদিতে বাঙালির বেতন কম, ইন্ডিয়ান আর ইয়ার চাইনিজ বা হচ্ছে শ্রীলঙ্কানদের বেতন বেশি কেন? কারণ ওই যে ওরা ওইভাবে ইয়ে করে। আমরা যে কোনো জিনিস সহজে পেয়ে যাইলে আমরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। তো এটার জন্য একদিন আমাদেরকে এই যে আমাদেরকে এটার ইয়া করতে হবে আর কি, ফল ভোগ করতে হবে। এর জন্য আমাদের সরকার দায়ী, কারণ হ্যাঁ আমি কোরিয়ান কোম্পানিতে অনেকগুলো প্রজেক্ট করে আসছি। যেমন জি ইন্ডিয়ান যে লেবার, ওদের $900 লেবারের বেতন। যদি যদি তোদের পছন্দ হয় নিবি আমার লেবার, না নিবি না। আমাদের 70 পয়সা ঘন্টায় পাঠায়, হুম আমাদের বাংলাদেশ থেকে 70 পয়সা ঘন্টা এই রেটে পাঠায়। এটা সরকার আমাদের সরকার যাইয়া এই ব্যাপারে শক্ত না, এবং ইন্ডিয়ান সমস্ত লোক যে লোক ছিল এই বেতন দেবে না, ওরা সব ব্যাক করাই নিয়ে নিয়েছে। তো ওদের হুম এম্বাসি শক্ত, ওদের আহ, সরকার শক্ত, আমাদের সরকার শক্ত না। টোটালি হ্যাঁ হ্যাঁ কথাই। হুম ঠিক আছে, আর কারো কোনো কথা আছে আজকে? আমার একটা অনেক লাস্ট কথা। কোশ্চেন ছিল ভাই, আপনার হ্যাঁ হ্যাঁ এই বাংলাদেশের এইচএসসি যে ডিপার্টমেন্টটা হচ্ছে, এটার জি ফিউচার কেমন দেখতেছেন, বা এটা ভবিষ্যতে বাংলাদেশে কেমন রান হবে, বা ফ্যাক্টরি গুলাতে আচ্ছা কি এটার সুবিধাগুলো আচ্ছা, কেমন? এক কথা, আপনি তো আরএমজি তে আছেন, এখন তো হ্যাঁ সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সাস্টেনেবিলিটি, তো এই সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতে গেলে ইএইচএস লাগবেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? এই আপনি হ্যাঁ, আমি মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করি, এটাই তো সাস্টেনেবল। একটা রাইট মানুষ রাইট। যাতে লং টাইম কাজ করতে পারে, লং টাইম কাজ করা মানেই তো সাস্টেনেবল। সো এই হ্যাঁ সাস্টেনেবিলিটির ক্ষেত্রে আপনার এটা লাগবেই। হ্যাঁ, আপনার হ্যাঁ এনভায়রনমেন্ট, সোশ্যাল গভর্নেন্স, এটার ক্ষেত্রে লাগবেই, ইএইচএস লাগবেই। আমি আপনি বাঁচতে গেলে, পৃথিবীকে হ্যাঁ টিকাতে গেলে, পরিবেশ বাসযোগ্য করতে গেলে এই ইএইচএস ডিপার্টমেন্ট লাগবেই। একটা ইন্ডাস্ট্রিতে আপনার এইটা ডিপার্টমেন্টটা লাগবে, কারণ হচ্ছে এখান থেকে আপনার পরিবেশ দূষিত হতে পারে, এখানে ওয়ার্কারদের হেলথ রিস্ক থাকে, এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে আমি আপনি কিন্তু একটা ঢাল তলোয়ার হিসেবে কাজ করি। সো এটা লাগবেই। এটার ডিপার্টমেন্ট দিন দিন বাড়বে, এবং কি আপনি অবাক হবেন, বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই ডিপার্টমেন্ট ক্রিয়েট হবে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। এবং কি রাইট রাইট। আপনি ফায়ার সার্ভিসের ইয়া তো জানেন অলরেডি, তারা অলরেডি নতুন করে তাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে। ম্যাজিস্ট্রেট নিয়োগ করে কি করবে, আপনি আমি যে বাসা বাড়িগুলোতে থাকি, ভাড়া বাসায়, ওটার নিচে কিন্তু একটা জেনারেটর রুম আছে। তো এই জেনারেটর রুমের কিন্তু কোনো লাইসেন্স নাই, এটার কিন্তু ফায়ার প্রিভেনশনও নাই, প্রোটেকশনও নাই। তো তারা কিন্তু যায়া নোটিশ দিবে যে আপনাকে এটার লাইসেন্স করতে হবে, এটার প্রিভেনশন প্রোটেকশন ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনাকে আমি মামলা দিয়ে দিব, 20,000 40,000 টাকা মামলা। সো এই যে দেখেন, সব জায়গায় কিন্তু চলে আসতেছে এই জিনিসগুলা। সো এই জিনিসগুলা শুধু আরএমজি তে এক সময় মানে সেফটি, ফায়ার এন্ড সেফটি ছিল, ওখান থেকে ইএইচএস, এবং কি আপনি অবাক হবেন, অনেক আরএমজি সেক্টরে এখন ইএইচএস করে ফেলতেছে, ক্রিয়েট করে ফেলতেছে অলরেডি, অনেক ও জায়গায় আচ্ছা করেও আচ্ছা। ফেলছে। তো এগুলা হয়ে যাবে, ডিপার্টমেন্ট হয়ে আজব যাবে। কালক হয়ে যাবে আর কি এই জিনিসগুলা। রাইট রাইট। আর এখন ঠিক তো আছে। আপনার এটার সাথে কোয়ালিটি অ্যাড করে দিচ্ছে, হুম হুম। কিউইএইচএস, আবার ইএইচএস এন্ড এস, সাস্টেনেবিলিটি, আবার সোশ্যাল,
এরপরে অনেক জায়গায় আরো অনেক কিছু ইয়ে করে দিচ্ছে, হ্যাঁ, কিউএমএস হ্যাঁ টাকেও অ্যাড করে দিচ্ছে, এটার সাথে অ্যালাইন করে দিচ্ছে। বুঝতে পারছি। ঠিক আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে নো মোর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।